আমি করিয়ে নিই, তারপরে কিছু কথা আছে পরে বলছি তাহলে। রাস্তাটা কেয়ারফুলি যাবি আসবি, ক্লাসের জন্য যেন সেখানে কম্প্রোমাইজ করিস। আচ্ছা, সোশ্যাল সাইকোলজির ডাইভার্সিটিটা বাকি ছিল। আমার কাছে যেটা ডাইভার্সিটি, লিগাল সিস্টেম আর একটা হচ্ছে ওয়ার্ক, এই তিনটে সাথে আবার মেথডস, অনেকটা সিলেবাসই সোশ্যাল অ্যাপ্লাইড সোশ্যালের বাকি রয়েছে এখনো পর্যন্ত। তো আমি করিয়ে নিই, পরে কয়েকটা কথা আছে, আমি কথা বলছি পরে। আচ্ছা, এবার ডাইভার্সিটি সম্পর্কে তোদের একটা আইডিয়া আছে যে আমরা ডাইভার্সিটি জিনিসটা দেখেছি কিসে কিসে হয়, ভ্যালুসে, বিহেভিয়ারসে, কাস্টমসে, ক্লোদিং, সমস্ত কিছু জিনিসে আমরা একটা ডাইভার্সিটি দেখতে পাই, মানে এক একজনের মধ্যে। আচ্ছা, এটা কিন্তু আমি একই বই থেকেই পড়াচ্ছি, হ্যাঁ। সেটা হচ্ছে কি, মানে এক একজনের মধ্যে এক এক রকম ডিফারেন্স, হ্যাঁ। তাহলে এটা একটা লক্ষ্য করা যায়। তাহলে ব্যক্তির সঙ্গে আমরা তাহলে ফোকাসটা কি করছি, প্রত্যেকের মতন ভাবে আলাদা সেই ডাইভার্সিটিটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সোশ্যাল গ্রুপের একটা তাহলে আমরা এখানে কি দেখি, সোশ্যাল গ্রুপের একটা ইন্ডিভিজুয়ালস পার্ট রয়েছে, যেগুলোর ইমপ্লিকেশন গুলোকে আমরা দেখছি ইন্ডিভিজুয়াল যারা ডিফার করছে বিভিন্ন ভাবে, হ্যাঁ। তাহলে সেই জায়গাগুলো থেকে আমাদের এই চিন্তা ভাবনাটা ডাইভার্সিটির আসছে, যে প্রত্যেকটা মানুষের মধ্যে বিভিন্ন কারণবশত তাদের বেশ কিছু চেঞ্জেস রয়েছে। এবং এই ডাইভার্সিটিটা যখন আমরা রিসার্চ করছি সোশ্যাল সাইকোলজিস্ট হিসেবে, তখন আমরা দেখছি যে ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ, এই দুটো দিক থেকে কিন্তু আমরা ডাইভার্সিটি জিনিসটা বোঝার চেষ্টা করছি, এবং এটা একটা এফেক্টিভ ইস্যু আজকের দিনে দাঁড়িয়ে। তাহলে ডাইভার্সিটি বলতে কি হতে পারে, একটা লোককে আমরা কিভাবে দেখছি, তার চিন্তা ভাবনা কিভাবে দেখছি, তার বিহেভিয়ার, সেই সমস্ত দিক থেকে তার মধ্যে আমরা ডাইভার্সিটি দেখতে পাই। এই ডাইভার্সিটি গুলো আমরা এথনিসিটি দিয়ে দেখতে পেতে পারি, ন্যাশনালিটি, রিলিজিয়ান, সেক্স, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, ফিজিক্যাল এবিলিটি, সোশ্যাল ক্লাস, এই সব জিনিস দিয়ে কিন্তু ডাইভার্সিটিটাকে আমরা দেখতে পাই। তাহলে এবার বিভিন্ন আসপেক্ট রয়েছে ডাইভার্সিটি, যেগুলো হচ্ছে লার্ন ওয়েজ অফ ডুইং থিংস, মানে আমরা শিখছি, হ্যাঁ। কি আসপেক্ট রয়েছে, যে আমরা শিখছি যে কিভাবে আমাদের বিহেভ করতে হবে, কোনো কাজ করতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের কালচার হেল্প করছে, শেখাচ্ছে যে কিভাবে আমরা খাবো, ঠিক আছে। কেউ হয়তো দেখবি কাঁটা চামচে খাচ্ছে, আমরা হয়তো হাতে খাচ্ছি। তাহলে এই যে ডিফারেন্ট ডাইভার্সিটিটা, এটা আমাদের কালচার টু কালচার ভ্যারি করছে, এবং সেই ভ্যারিয়েশন অনুযায়ী আমরা কিন্তু চলছি। এবার কিছু ডোমেন্স রয়েছে যেগুলোকে আমরা ডেমোগ্রাফিক ডোমেন বলেছি, যেটা আগেও বললাম যে এথনিসিটি, সেক্স, সোশ্যাল ক্লাস, এইগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট ডাইভার্সিটি। তাহলে ডাইভার্সিটির কনসিকুয়েন্সেসটা কি, ডাইভার্সিটির কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ কনসিকুয়েন্স থাকে, কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ থাকে। তাহলে আমরা অ্যাপ্লাইড সোশ্যালের ক্ষেত্রে আমরা ডাইভার্সিটির এই পার্টটাকে দেখার চেষ্টা করছি, যে পজিটিভ কি হয় না, আমরা কোনো কিছু শিখতে পারছি, ঠিক আছে, বিভিন্ন লোকের থেকে ভালোটা নিতে পারছি, হয়তো কোনো প্রবলেম সলভিং, ক্রিয়েটিভিটির জায়গায় দাঁড়িয়ে আমরা এনরিচড হচ্ছি। আর একটা নেগেটিভ জায়গা তৈরি হচ্ছে, এবং সেখানে নানা ধরনের সমস্যা অ্যারাইজ করছে, যেখানে আমরা দেখতে পাই যে ডাইভার্সিটির জন্য কখনো প্রেজুডিস, কোনো হয়তো দাঙ্গা হচ্ছে, এই জায়গাগুলো আমরা মেনে নিতে পারছি না যখন, তখন তৈরি হচ্ছে। এবার কালচারাল ডাইভার্সিটি, আমরা ডাইভার্সিটির পজিটিভ নেগেটিভ দুটো সাইডই আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা যেটা মেনলি দেখবো কয়েকটা টাইপ অফ ডাইভার্সিটি, তার মধ্যে প্রথমত হচ্ছে কালচারাল। এবার কালচারের মধ্যে আমরা আরবান, সাবারবান, রুরাল, এই জায়গাগুলোকে আমরা দেখলে কিন্তু কালচারালি তারা যে ডাইভার্স সেটা বুঝতে পারি। এবার গ্লোবালাইজেশন যতটা হচ্ছে, তাহলে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ডাইভার্সিফিকেশন যেটা, সেটাকে কিন্তু ইন্টারঅ্যাকশনটা হচ্ছে আমাদের ডেইলি লাইফ অনেক বেশি। কারণ গ্লোবালাইজেশনের ফলে আমরা বিভিন্ন দেশের জিনিসপত্র ইউজ করছি, তাদের সঙ্গে ইন্টারঅ্যাকশন হয়তো কোনো না কোনো ভাবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে গ্লোবালাইজেশনের জন্য আমরা এই পার্টটাকে অনেক বেশি দেখছি, এবং যে কারণে আমরা হয়তো ক্রিসমাস ডে পালন করছি, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো আমরা ছুটি পাচ্ছি। তাহলে এই যে ডাইভার্সিটিটাকে আমরা কোথাও একটা অ্যাকসেপ্ট করে ফেলছি, এবং কালচারের ক্ষেত্রে সেটা একটা বিশাল এরিয়া একটা প্রশস্ত হচ্ছে। আমরা তাদের ভ্যালুস, তাদের বিলিভস, তাদের নন ভার্বাল বিহেভিয়ার, কমিউনিকেশন স্টাইল, সমস্ত কিছুই কিন্তু দেখছি, যেটা ভালো লাগছে সেটা আমরা শেখার চেষ্টা করছি। তাহলে ডাইনামিক সিস্টেম যেটা আমাদের নিয়মের ক্ষেত্রে কিছু কিছু থাকছে এক্সপ্লিসিট, কিছু থাকছে ইমপ্লিসিট, যেগুলো আমাদের গ্রুপগুলো তৈরি করছে। কেন আমরা বাঁচছি, আমাদের মধ্যে কিছু অ্যাটিটিউড রয়েছে, ভ্যালুস, বিলিভ, নর্মস, বিহেভিয়ার, সমস্ত কিছু রয়েছে, যেটা আমার গ্রুপ আমাকে বলে দিয়েছে যে এরকম ভাবে আমরা চলি। আমরা সেই উইদিন দ্য গ্রুপ সেই কালচারটাকে মেনটেন করার চেষ্টা করছি, এবং সেটা জেনারেশন বাই জেনারেশন ফ্লো করছে জিনিসটা, এবং এটা স্টেবল, এবং সেটাকে আমরা অ্যাক্রস টাইম হয়তো চেঞ্জ হচ্ছে। যেমন আমাদের বাঙালিদের ড্রেস, সেটা হয়তো আমরা কিছুটা হলেও চেঞ্জ করেছি আগের তুলনায়। তো সেটা হলেও সেটা জেনারেশন বাই জেনারেশন একটা কোথাও একটা গ্রুপ একসাথে হয়ে গিয়ে আমরা সেটা করছি।
যেমন কারোর সাথে দেখা হলে কেউ হয়তো নমস্কার জানাচ্ছে, কেউ হয়তো হাই হ্যালো করছে, তাহলে এগুলো কিন্তু বা খাওয়া দাওয়া এই সবগুলো কিন্তু ডিফার করছে ডাইভার্সিটি অনুযায়ী। তাহলে কালচারের মধ্যে ডিফারেন্ট কনস্ট্রাক্ট রয়েছে, ডিফারেন্ট এরিয়াস রয়েছে, যেগুলো আমরা বলছি ভ্যালুজ এবং বিহেভিয়ার্স, যেগুলো হচ্ছে সো মেনি ওয়েজ, ডিফারেন্ট ওয়েজ দিয়ে আমরা এটা দেখতে পাচ্ছি, এবং এখানে সাব ডিভিশন তৈরি করছে বিভিন্ন কনস্ট্রাক্ট গুলো। এরপরে হচ্ছে আমরা কালচারাল ট্যাক্সোনমিতে হোপস্টেডস এর একটা ট্যাক্সোনমি দেখবো। সেখানে উনি বলছেন যে কালেকটিভ প্রোগ্রামিং অফ মাইন্ড that distinguishes the members of one group or category of people from another। তার মানে আমরা কিন্তু কালেকটিভলি প্রোগ্রামিং করছি, মাইন্ডটাকে প্রোগ্রাম করা হচ্ছে একত্রিত ভাবে, মানে সেখানে প্রত্যেকটা আলাদা আলাদা পার্টকে আমরা সেভাবে দেখছি না যে ডিস্টিংগুইশেস দ্য মেম্বার অফ ওয়ান গ্রুপ, মানে আমরা একটা গ্রুপের থেকে আরেকটা গ্রুপ আলাদা, এটাকে আমরা প্রত্যেকটা পার্টে ভাবছি না, কিন্তু কালেকটিভলি আমাদের মাথায় জিনিসটা বসে রয়েছে। কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেরই ফিজিওলজিক্যালি সেম, উনি সেটা বলছেন যে বায়োলজিক্যালি একই ব্রেন নিয়ে আমরা আসছি, এবং ডিফারেন্ট থিংস আমরা যেটা দেখছি, বাইরের জগৎকে যেভাবে দেখছি, ডিফারেন্ট কালচারকে দেখছি, তাহলে এইগুলো কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু উনি ফ্যাক্টর অ্যানালিসিস করছেন এটাকে করে, উনি বলছেন যে ফ্যাক্টর অ্যানালিসিসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কি কি থাকতে পারে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম আর কালেকটিভিজম, আরেকটা হচ্ছে পাওয়ার ডিস্টেন্স, একটা হচ্ছে ম্যাসকুলিনিটি ফেমিনিটি, আরেকটা হচ্ছে আনসার্টিনিটি অ্যাভয়েডেন্স। এই জায়গাগুলোকে উনি বলছেন যে এগুলো দিয়েই তৈরি হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু কালেকটিভলি প্রোগ্রামড হয়ে রয়েছে মনটা যে ওরা আলাদা, কিন্তু আমরা কিন্তু সব দিক দিয়ে ফিজিওলজিক্যালি সেম। তাহলে আমাদের মধ্যে কি কি ফ্যাক্টরস থাকতে পারে? এখানে প্রথমত বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালিজম এন্ড কালেকটিভিজম। এটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে মেজর ডিসিশনটা যখন নেওয়া হয় তখন সেটা কি একজন নিচ্ছে নাকি সবাই মিলে নিচ্ছে। যদি ইন্ডিভিজুয়ালিজম আমরা দেখি তাহলে ইডিওসেন্ট্রিক হতে পারে, হ্যাঁ, তার মানে হচ্ছে সেক্ষেত্রে তার নিজস্ব চিন্তা ভাবনা, এগুলো নিজের চিন্তা ভাবনা যেগুলো সেগুলো রিগার্ডলেস অফ দ্য ওপিনিয়ন অফ দ্য ফ্যামিলি অর ফ্রেন্ডস, মানে বাকি কারোরটা ছেড়ে দিয়ে ইন্ডিভিজুয়াল তারটাই দেখছে। আরেকটা হচ্ছে অ্যালোসেন্ট্রিক, সেইখানে হচ্ছে সে সবার সঙ্গে গ্রুপের কথা বলছে বলেই সে তার ডিসিশন বা কালচারাল যে সেট আপ সেটাকে ঠিকঠাক করছে। মানে আমি যদি আমার মতন করেই চলতে থাকি তাহলে সেটা ইডিওসেন্ট্রিক হচ্ছে, আর যদি আমি সবার কথা ভেবে সবার মত নিয়ে চলি তাহলে সেটা অ্যালোসেন্ট্রিক হচ্ছে। তাহলে প্রত্যেকটা মানুষ। হ্যালো ম্যাম। হ্যাঁ ম্যাম, সৌভিক বলছি যে ফিজিওলজিক্যালি কি করে সেম হয়, মানে সেক্সের রেসপেক্টিভে দেখতে গেলে তো। কালচারাল ট্যাক্সোনমি পড়াচ্ছি, আমি কালচার পড়াচ্ছি, জেন্ডার পড়াইনি। না না, আমি সেটা বলছি না, আপনি একটু আগেই তো বললেন যে ফিজিওলজিক্যালি আমরা সেম, তাই বলছি। হ্যাঁ, কারণ আমাদের উনি যেটা বলছেন এটা কোট আনকোটই আমি বলছি, কারণ উনি বলছেন ব্রেন স্ট্রাকচারটা সেম। ঠিক আছে, কথাটা বলা হচ্ছে কগনিটিভ প্রোগ্রামিং এর কথা, মানে আমাদের ব্রেন স্ট্রাকচারটা সেম, কিন্তু আমরা কালচার টু কালচার ভ্যারি করছি। আমি কালচারাল ডাইভার্সন বলছি, আমি এখনো জেন্ডারে যাইনি। ঠিক আছে ঠিক আছে, মানে ফিজিওলজিক্যাল মানে আমি ব্রেন স্ট্রাকচার, ব্রেন ফাংশনিং এই জায়গাটা বলতে চাইছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুই ভালো করে শোন, বুঝতে পারবি। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা প্রত্যেকের সোসাইটিতে বড় হয়ে উঠছি, আমি যাবো জেন্ডারে পরে যাচ্ছি, এখানে আছে, তাহলে সেখানে রিফ্লেক্ট করছে আমাদের নির্দিষ্ট কিছু ভ্যালুস এবং আমাদের কিছু প্রেফারেন্সেস আছে। এবং কালেকটিভিজমের ক্ষেত্রে আমরা দেখছি যে সোসাইটি যে ভ্যালুটা দিচ্ছে আমাদের উপরে সেটা ইন্ডিভিজুয়ালকে কখনো অপোজ করছে, আবার কখনো হচ্ছে ইন্ডিভিজুয়াল তার সোসাইটির মতন করেই চিন্তা ভাবনা করছে বা কালচারটাকে সেট করছে। তাহলে কখনো কখনো আমি যদি এমন করি যে এখানে যদি মানে ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি হয় তাহলে তার সোশ্যাল এক্সপেরিয়েন্স, তার স্ট্রাকচার, তার যেভাবে সে তৈরি করছে সেটা সে তার নিজের মতো করে তৈরি করছে। মানে দু ধরনের সোসাইটি হয়। আমরা যেটা বিদেশি কালচারে বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালিজম দেখতে পাবো, হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ান সেটআপে আমরা অনেক বেশি দেখছি যেটা হচ্ছে আমরা কালেকটিভ ভাবে চলতে পছন্দ করি। যেমন বলছে ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটিতে যদি দেখা যায় যে আমি একটা কাজ করি, আমি মনে করছি এটা করে দেওয়া উচিত, মানে আমি করে দিতে পারি, কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারে সেটা আমরা সবার সাথে কথা বলবো বা সিনিয়রকে গুরুত্ব দেব, এই কালচারটা আমাদের এখানে ইন্ডিয়াতে থাকে। এবারে ইন্টারগ্রুপ এবং ইন্টারপার্সোনাল যে এরিয়াগুলো, সেইখানে আমরা দেখছি যে কালেকটিভিস্ট কান্ট্রি যারা, তারা কিন্তু কনফ্লিক্টটাকে দেখছে যে একটা সিচুয়েশন যেখানে আমরা কম্প্রোমাইজ করব, মানে কনফ্লিক্ট যখনই অ্যারাইজ করবে আমরা কম্প্রোমাইজ করব। ইন্ডিভিজুয়ালিস্টিক কান্ট্রি কিন্তু কনফ্লিক্টটাকে উইন লস হিসেবে দেখছে, মানে আমরা কেউ কম্প্রোমাইজ করবো না, হয় জিতবো নাহলে হারবো। তাহলে এই যে মেন্টালিটিটা সেটা কিন্তু সমস্ত কালচারে এক থাকছে না।
তাহলে কালচারাল ডাইভার্সিটিতে আমরা ডিফারেন্ট কালচার দেখছি। এর পরবর্তী যেটা বলেছি সেটা হচ্ছে পাওয়ার ডিস্টেন্স। পাওয়ার ডিস্টেন্সটা হচ্ছে যে মানুষ একটা সমাজের মধ্যে কতটা ইনইকুয়ালিটিকে সহ্য করতে পারে, তার সোশ্যাল স্ট্যাটাস, ওয়েলথ, পাওয়ার, ল এবং ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স দিয়ে কতটা পর্যন্ত আমরা মেনে নিতে পারি যে হ্যাঁ আমাদের একের সঙ্গে আরেকজনের এতটা ফারাক হতে পারে। তো এবার এই ডিস্টেন্সটা ইন পাওয়ার ডিস্টেন্স সোসাইটি যারা আর কি, হ্যাঁ, তো তারা সেখানকার লোকজন যারা, তারা ফার্স্ট এটাই তারা বলছে যে কুইকলি রিগার্ডলেস অফ দ্য ওয়েদার দ্য আদার পার্সন ইজ সিনিয়র ইন দ্য পজিশন, তারা সবসময় হাই পাওয়ার ডিস্টেন্স যারা ফলো করে তারা বলছে যে হু আর সিনিয়র ইন দ্য পজিশন বাই ভার্চু অফ আইদার এমপ্লয়মেন্ট, মানে বস হোক বা যাই যে সিনিয়র তার কথা মেনে চলো। আর একটা হচ্ছে পাওয়ার ডিস্টেন্স, সেখানে আমরা যদি ইন লো পাওয়ার দেখি, তাহলে লো পাওয়ারের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখবো না যে কে সিনিয়র, কে কিভাবে কাজ করছে সেটা। এবার আমাদের যেটা আসছে সেটা একটু হলেও জেন্ডারের কনসেপ্টে আসছে ছোট করে, সেটা হচ্ছে ম্যাসকুলিনিটি, ফেমিনিটি। এটা হচ্ছে অ্যামং দ্য কান্ট্রিজ, এটা ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট আছে। এটা আমি বেশি ডিটেলে যাব না, তার কারণ এটা নিয়ে তোরা পড়াশোনা করেছিস অলরেডি সেমেস্টার 3-তে। আচ্ছা, এবার হচ্ছে আনসার্টেনিটি অ্যান্ড অ্যাভয়েডেন্স। এখানে আমরা দেখছি যে আনসার্টেনিটিটা আমাদের অ্যাংজাইটি এবং স্ট্রেস তৈরি করায়, এবং কিছু ভাবে আমরা কোপিং করতে গেলে অনেক বেশি অ্যাকসেপ্টেবল কোপ করছি, যেটা কোপ করার সময় আমরা ভাবছি এটা অ্যাকসেপ্টেড বাই আদার্স হতে হবে, হ্যাঁ, মানে টেকনোলজি, রিলিজিয়ন, সোশ্যাল কাস্টম, তার মানে আমরা প্রত্যেকটা মানুষ সমাজকে মাথায় নিয়েই এগোতে চাই। তাহলে ইন্ডিভিজুয়াল ফ্রম সোসাইটিজ উইথ লো আনসার্টেনিটি অ্যাভয়েডেন্স, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে কোথাও কোথাও আমরা কিন্তু এই আনসার্টেনিটিটাকে অ্যাভয়েড করার আমাদের ক্যাপাসিটিটা লো, আবার কোথাও কোথাও কিছু কিছু কান্ট্রিতে তারা কিন্তু আনসার্টেনিটিকে অ্যাভয়েড করার ক্ষমতাটা তাদের বেশি থাকে। এবার বলছে লং এন্ড শর্ট টার্ম ওরিয়েন্টেশন। এখানে আমরা দেখছি যে কালচার আমাদের ডাইভার্স ভ্যালু, অ্যাটিটিউড এবং বিহেভিয়ারকে ইম্প্যাক্ট ফেলতে পারে। লং শর্ট টার্ম ওরিয়েন্টেশন দেখতে আমরা পাচ্ছি অরিজিনালি 4টে ভ্যালুকে বেস করে এটা করা হয়। সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল লার্ন টু ভ্যালু ফিউচার রিওয়ার্ডস, তার মানে আমরা ফিউচারে কি পেতে পারি, দেয়ার বাই প্লেসিং অ্যান এমফাসিস অন পারসিস্টেন্স, থ্রিফট, পেশেন্স, হারমোনি। আর যদি আমরা দেখছি যে স্পেকট্রামের ক্ষেত্রে আমরা শর্ট টার্ম ওরিয়েন্টেশন বেশি রাখছি, যেমন কানাডা দেশে রাখা হচ্ছে, ইউনাইটেড স্টেটে রাখা হচ্ছে, তাহলে তারা শর্ট টার্ম রিওয়ার্ড দেখছে, মানে লং টাইমে কি পেতে পারি সেটা নয়, মানে আমার আজকে দরকার, আজকে জিনিসটা পেয়ে যাচ্ছি কিনা, এবং ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন চাইছে তারা ওভার লং টার্ম কনসিডারেশনস, মানে আমার এক্ষুনি চাই, এক্ষুনি সেটা মিটিয়ে দিতে হবে, সেটাকে আমরা লং টার্মে তার এফেক্ট ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে এতদূর আমরা ভাববো না। এবার হচ্ছে সুওয়ার্ডস ভ্যালু ফ্রেমওয়ার্ক। এবার উনি আবার আরেকটা মত দিচ্ছেন, তিনি বলছেন যে এখানে কিন্তু এগুলোর মধ্যে না ছোট ছোট কতগুলো থিওরিটিক্যাল পার্সপেক্টিভ বা ফ্রেমওয়ার্ক রয়েছে। তিনি বলছেন যে ডিফারেন্স রয়েছে কালচার টু কালচারে, হ্যাঁ, এবং এটা পসিবল টু লুক ফর ওয়েজ দ্যাট কালচারালি লার্ন ভ্যালুজ এন্ড দেয়ারফর কালচারস মে বি সিমিলার। উনি বলছেন যে কালচার কিন্তু কোনো কোনো জায়গায় সিমিলার হতেও পারে। আমরা যে সবসময় ভেবে রেখে দিচ্ছি যে কালচার গুলো প্রত্যেকটা কান্ট্রির আলাদা হবে, সেটা কিছু কিছু মিলও থাকবে। যেমন তাদের কন্টেন্ট, তাদের স্ট্রাকচার, ভ্যালু সিস্টেম, ডিফারেন্ট কালচারের মধ্যে কখনো কখনো দেখা যাচ্ছে যে সেগুলো ইন্ডিভিজুয়ালকে কিভাবে বা গ্রুপকে কিভাবে ইম্প্যাক্ট ফেলছে, সেটা কিন্তু গোটা বিশ্ব কিন্তু এই জায়গাটাতে একমত যে আমাদের কালচারটা আমাদের ইন্ডিভিজুয়াল বা আমাদের গ্রুপকে বেশ ভালো রকম ভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে। মানে ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান মানুষরা সেটা তৈরি করছে, আবার কালচার যেটা তৈরি হয়ে রয়েছে সেটাকে কিছুটা অল্টারেট করে আমরা আগামী দিনে নিয়ে যাচ্ছি। তাহলে এইটা একটা সব কান্ট্রিতেই এইভাবেই চলছে। Great deal of research has shown that framework holds across numerous cultures. তার মানে এই যে ফ্রেমওয়ার্কটা ডিফারেন্ট কালচারের মধ্যে চলছে এবং সেটা প্রেডিক্ট করছে আমরা কি ধরনের অ্যাটিটিউড এবং কি ধরনের বিহেভিয়ার করব। শর্টস ভ্যালু ফ্রেমওয়ার্কটা হলো, এবার উনি এর মধ্যে আরেকটু ডিটেলে বলতে গিয়ে বলছেন যে এখানে দেখবি অনেক কিছু উনি ব্যাখ্যা করেছে একটা টেবিল করে, পাওয়ার, অ্যাচিভমেন্ট, হেডোনিজম, এগুলো কি। তো উনি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে ডিফারেন্ট ডাইমেনশন অফ কালচারস রয়েছে, কালচারটাকে আমরা ডিফারেন্ট ডাইমেনশনে দেখবো। রিসার্চাররা চেষ্টা করছেন যে কমপ্লেক্স নোশন গুলোকে রিডিউস করে যে আমরা ভ্যালু বিহেভিয়ার গুলোকে যদি ভালোভাবে দেখি, যে তাহলে তার মধ্যে আমাদের একটা গ্রুপ বা সোসাইটির মধ্যে আমরা কি কি পাচ্ছি। তো যেগুলো বললাম সেখানে পাওয়ার আছে, অ্যাচিভমেন্ট আছে, হেডোনিজম, স্টিমিউলেশন, সেলফ ডিরেকশন, ইউনিভার্সালিজম, হ্যাঁ, তাহলে এই ধরনের প্রচুর জিনিস আছে যেগুলোকে মাথায় রেখে কালচারাল এই চেঞ্জ গুলোকে বা কালচারাল ডাইভার্সিটিটাকে মেনে নেওয়া হয়, মানে অ্যাকসেপ্ট করা হয় বা রিসার্চ করা হয় এর উপরে। এর পরবর্তী আমরা যাচ্ছি পার্সোনাল ডাইভার্সিটিতে। তাহলে আমাদের কালচারাল হয়ে গেল, কালচারালটা আমরা বুঝতে পারছি এখানে অনেককে নিয়ে, অনেক কিছু নিয়ে।
এর পরবর্তী টাইপটা হচ্ছে পার্সোনাল ডাইভার্সিটি। পার্সোনাল ডাইভার্সিটির মধ্যে আবার কি করছে, এখানে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে কিছু, যেগুলো আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারবো, কারণ এটা অনেক ব্যক্তিকেন্দ্রিক। তাহলে ডিফারেন্ট পিস অফ আইডেন্টিটি, মানে প্রত্যেকটা মানুষের আইডেন্টিটিটা আলাদা, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তারা অন্যরা না থাকলে আমরা এক্সিস্ট করব না, সেই পার্সপেক্টিভ থেকে আমরা ডাইভার্স। কারণ অন্যদের থেকে আমি আলাদা বলে আমার মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, এবং সেটাই আমার ব্যক্তিত্ব, সেটাই আমার পার্সোনালিটিকে ইন্ডিকেট করে। তাহলে এবার আমাদের যে লাইফ এক্সপেরিয়েন্স হচ্ছে সোশ্যালি কনস্ট্রাক্টেড ফ্যাক্টরস গুলোকে স্টেম করে, সেগুলো আমাদের ভিজিবল কিছু অ্যাসপেক্টস রয়েছে, যেমন রেস, জেন্ডার, সোশ্যাল ক্লাস, এইগুলো। এছাড়া কিছু নন ভিজিবল রয়েছে, যেমন সেক্সুয়াল আইডেন্টিটি, রিলিজিয়ান, এগুলোকে চোখে দেখা যায় না, সেগুলো সমস্ত রয়েছে। তার মানে কিছু আমরা চোখে দেখতে পাচ্ছি, মানে জানি বা বোঝা যাচ্ছে, কিছু হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না। তাহলে যখন আমরা সোর্স অফ ডাইভার্সিটিকে দেখছি, যে কি করে এগুলো ইন্ডিভিজুয়াল এক্সপেরিয়েন্সকে ইম্প্যাক্ট ফেলে, তখন আমরা দেখছি যে এটা আমাদের মনে রাখা দরকার যে সোর্সটা কি, এবং সেটা কোন সোর্স থেকে আমরা একটা মানুষকে ডাইভার্স বলছি। হ্যাঁ, এবং সেটা একদম আইসোলেটেড হয়ে হলে হবে না, সেটা অন্য একজনের সঙ্গে কম্পেয়ার করে তবেই আমরা বলছি। প্রত্যেকটা মানুষকে, যেটা মানে অ্যাফেক্ট এভরিবডি, প্রত্যেকটা লোককে ডাইভার্স, আমাকে যদি তোরা ডাইভার্স বলতে চাস, তাহলে সেখানে আরো প্রচুর লোককে পাশে রেখে তবে কম্পেয়ার করে বলতে হবে। এবার এই পার্সোনাল ডাইভার্সিটির মধ্যে পড়বে এসে জেন্ডার। তার মানে কালচারটা কালচারের মতন হলো, কালচার যখন হবে তখন আমি ইন্ডিয়ান কালচার ধরবো। এবার জেন্ডার যখন হবে তখন, যেটা সৌভিক বলছিলি যে ফিজিওলজিক্যাল ডিফারেন্স, সেই জায়গাটা ধরতে হবে। আদারওয়াইজ আমরা ইন্ডিয়ান হিসেবে জিনিসটাকে ভাববো বা লিখবো। এবার জেন্ডার, এটা তোরা অনেকটা পড়েছিস, তবু আমি একটুখানি যতটুকু না বললে নয় বলে যাচ্ছি। সেক্স যে জিনিসটা, সেটা আমরা বায়োলজিক্যাল ডিস্টিংশন বলি, আর জেন্ডারটা হচ্ছে যখন আমরা সোশ্যাল বা লার্ন ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো হচ্ছে যে মেল ফিমেল রিলেটেড কিছু আমাদের ক্যারেক্টারিস্টিক্স, সেটাও আমাদের কিন্তু সমাজ থেকে বুঝে যাওয়া যে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স গুলো এরা করবে। তাহলে রেজাল্ট অফ সোশিও কালচারাল ইনফ্লুয়েন্স, তাহলে এটাও কিভাবে হচ্ছে, সোশ্যাল এবং কালচারাল ইনফ্লুয়েন্স হয়ে এটা একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে ডেভেলপ করানো হচ্ছে। এবং সোসাইটি কনসিডার করছে ম্যাসকিউলিন, সেখানে ম্যাসকিউলিন ট্রেটের মধ্যে কি দেখছি আমরা, ইন্ডিপেন্ডেন্ট, অ্যাসার্টিভ, এবং মেয়েদের ক্ষেত্রে আমরা দেখছি কেয়ারিং, ডিপেন্ডেবল। এই ট্রেট গুলোকে কিন্তু ধরে দেওয়া, মানে বলে দেওয়া হয়েছে। এবং একটা মেয়ে যখন ডিপেন্ডেবল, কেয়ারিং হচ্ছে, তখন সেটাকে রিওয়ার্ড করা হচ্ছে। তার মানে এইটা কিন্তু ডাইভার্সিটি। তাহলে এটাকে এইভাবে ধরে নিয়ে কাজ করা হচ্ছে। এবারে ছেলেদের ক্ষেত্রে যেমন আমরা কিছু ট্রেট দেখতে পাই, যেমন অ্যাগ্রেসিভ, ক্যাপেবল, রেশনাল। আবার মেয়েদের ক্ষেত্রে কিছু বলা হয়েছে যেগুলো হচ্ছে অ্যাফেকশনেট, ডিপেন্ডেন্ট, ইমোশনাল। তাহলে এগুলো জেন্ডার ওয়াইজ, মানে এটা ধরেই নেওয়া হয়েছে যে এই জেন্ডারের মধ্যে এগুলো দেখা যাবে। তার মানে এর কি একটা ছেলে কি কেয়ারিং হতে পারে না, ইমোশনাল হতে পারে না? নিশ্চয়ই হতে পারে, কিন্তু এখানে বলা হয়েছে স্কেলের ম্যাক্সিমাম দিকটা কোন দিকে যাচ্ছে সেটা। এবারে আমরা যেটা বলছি যে জেন্ডার ডাইভার্সিটি, যেটা সেটা সেক্স বা জেন্ডারের মধ্যে আমরা যেটা দেখছি সেটা সেক্সিজম, যেখানে আমরা বলবো যে ডিফারেন্সিয়াল এন্ড অফেন ডিট্রিমেন্টাল ট্রিটমেন্ট অফ এ পারসন বেসড অন দ্য পারসন সেক্স। মানে আমরা তার সেক্সটাকে দেখে তার মধ্যে কিছু ট্রিটমেন্ট, মানে কিছু তার কিরম হওয়া উচিত সেটা আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে এবার কিছু নেগেটিভ এক্সপ্রেশন বা বিহেভিয়ার আছে যেটা রিফ্লেক্ট করছে নেগেটিভ অ্যাটিটিউড রয়েছে আমাদের। এবার এই সেক্সিজম বা যে জেন্ডার যেটা আমরা বলছি, সেখানে কিছু হস্টাইল সেক্সিজম আছে, যেমন বেশ কিছু লোক আছে যারা মহিলা বিরোধী, তাদের মধ্যে এখানে হস্টাইল সেক্সিজম আমরা দেখতে পাবো। কিছু ফর্ম অফ সেক্সিজম যেখানে আমরা দেখছি যে অ্যাট্রিবিউশন অফ টিপিক্যালি পজিটিভ ট্রেটস অর কোয়ালিটিস রয়েছে, সেগুলোকে আমরা বেনেভোলেন্ট সেক্সিজম বলবো। মানে সেক্ষেত্রে কিন্তু যেমন ধর অনেকে আছে যারা হয়তো কোনো একটা স্পেসিফিক হয়তো মহিলাদেরকে, যেমন এখানে মহিলাদের উদাহরণ দেওয়া হয়েছে বলে আমি তাই বলছি, যে সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে সে রেসপেক্ট করছে, কোনো মহিলা হয়তো বাসে উঠলে তাকে সিট ছেড়ে দিচ্ছে। তাহলে এইভাবেও কিন্তু আমরা দেখতে পাই যে যেমন কেউ কেউ মানে মহিলা বিরোধী, তেমন কেউ কেউ কিন্তু তাদের সাপোর্টও করছে। আরেকটা হয় যেটা আমরা অ্যাম্বিভ্যালেন্ট সেক্সিজম যেটাকে বলি, মানে সেক্ষেত্রে এরকম কোনো প্রেফারেন্স কিংবা কোনো নেগেটিভিজম কাজ করে না, যেরকম হওয়ার কথা, মানে ঠিক আছে সেই অনুযায়ী আমরা চালাতে চেষ্টা করি। এরপরে যেটা হলো জেন্ডার একটা, এরপরে হচ্ছে আমাদের এথনিসিটি, এথনিক ব্যাকগ্রাউন্ড। এথনিকটা মোটামুটি একটু হলেও জানিস প্র্যাকটিক্যালে। তাহলে ডাইভার্সিটিটা হচ্ছে এথনিক ডাইভার্সিটি একটা হতে পারে, জেন্ডারের মতনই এটা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল টুগেদার একসাথে। তাহলে জেন্ডারের ক্ষেত্রে ছেলেরা, মেয়েরা, এইভাবে গ্রুপিজম হচ্ছে। এখানে এথনিক গ্রুপ হিসেবে হচ্ছে, সেখানে রেসটাকেও আমরা ধরতে পারি যে এগেনস্ট ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, মানে কিছু ইন্ডিভিজুয়াল একসাথে হয়ে বেসড অন দ্য ইন্ডিভিজুয়ালস অর গ্রুপ মেম্বার্স রেস অর এথনিসিটি, সেই এথনিসিটিকে ডিপেন্ড করে করা যেতে পারে। তাহলে এখানে কি মাইনরিটি এখানে থাকছে, সেখানে মাইনরিটিকে আমাদের যারা ধর মাইনরিটি নয় যারা,
তাদের কি থাকছে, কিছু বিলিফস থাকছে মাইনরিটির সম্পর্কে, এবং কিছু অ্যাপিল থাকছে, সেটা কখনো কখনো পজিটিভ হতে পারে এবং কখনো কখনো নেগেটিভও থাকতে পারে, কিন্তু সেটা হয়তো ওভারটলি নেগেটিভ নয়। হ্যাঁ, মানে এমন হতে পারে যে তাকে হয়তো বুঝিয়ে দেওয়া হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে সে মাইনরিটির একটা ফিলিংস রেখে দিচ্ছে একটা লোক, যে হ্যাঁ কিন্তু মাইনরিটির মধ্যে পড়ে। তাহলে এটাকে খুব বেশি অ্যাকসেপ্টেবল আমরা বলি না, ডিরেক্টলি রেসিজম কমেন্টস, মানে কেউ হয়তো সামনে রয়েছে, বা আমরা হয়তো বিভিন্ন বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলার সময় আমরা রেসিজম তুলে খুব একটা বেশি কথা বলি না। এই বিষয়টা আমরা কিন্তু যথেষ্ট সতর্কভাবেই চলবো, এটা আমরা অ্যাকসেপ্ট করি, কারণ কেউ এটাতে হার্ট হতে পারে। তাহলে রেসিজম টেন্ডস টু রিভিল ইটসেলফ ইন ইনডিরেক্ট ওয়ে। তাহলে কখনোই আমরা ভার্বালি কাউকে বলি না হ্যাঁ তুমি তো অস্পৃশ্য বা তুমি তো এই, সেগুলো কখনোই কেউ বলে না, কিন্তু এগুলো ইনডিরেক্ট ওয়েতে কখনো কখনো মানুষের বেরিয়ে আসে। এরপরে বলছে যে রেসিজম ইজ অ্যাকচুয়ালি মোর সিমিলার। তাহলে রেসিজম জিনিসটা হচ্ছে অনেকটা সিমিলার ব্ল্যাটেন্ট রেসিজম, হ্যাঁ, যেখানে আমরা বলছি যে মোর কমন ইন দ্য পাস্ট দ্যান টু মডার্ন ফর্মস অফ রেসিজম। তার মানে যেগুলো অনেকটা বেশি পুরোনো সময় আমরা দেখছি, সেই জিনিসটা কিন্তু বর্তমানে এটা কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে। এখন সিম্বলিক রেসিজম যে জিনিসটা, সেটাকে আমরা ম্যানিফেস্ট করছি ইটসেলফ ইন অবভিয়াস ওয়েজ, বিভিন্নভাবে ম্যানিফেস্টেড হয়, কিন্তু টাইপ অফ রেসিজম এন্ড নেগেটিভ অ্যাটিটিউড ইজ অ্যাসোসিয়েটেড উইথ সামথিং আদার দ্যান টার্গেট। তার মানে আমরা হয়তো নেগেটিভ অ্যাটিটিউডটাকেও সেইভাবে শো করছি না, যে টার্গেট করে দিচ্ছি, তাকে বিভিন্ন কথা শোনাচ্ছি। তাহলে এখানে একটা মডিফিকেশন কিছু হচ্ছে, সেটাও কিন্তু আমাদের ক্রমশ পরিবর্তনের সঙ্গে চলছে। এরপর হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট রেসিজম, যেটা আমরা দেখেছি যে কখনো এদেরকে খুব দয়া করা কিংবা এদের প্রতি বিরোধী হয়ে যাওয়া, এই দুটোর মধ্যবর্তী একটা পথ, যেখানে হচ্ছে যে দুটো অ্যাটিটিউডই থাকছে, দুটো ইনকনসিস্টেন্ট কিন্তু একই সঙ্গে চলছে, যে হ্যাঁ এদের প্রতি কিছুটা মায়া দয়াও রাখো, যে এরা অনেকটা প্রিভিলেজ পাচ্ছে না বা কিছু, তার সাথে এদেরকে আবার নেগেটিভ অ্যাটিটিউডের জায়গাটাও রাখো, কিন্তু দুটো ব্যালেন্স করে চালো। ঠিক আছে, এই জায়গাটা তৈরি হচ্ছে ক্রমশ। এবার যেটা, সেটা হচ্ছে সোশ্যাল ক্লাস নিয়ে। তাহলে আমরা জেন্ডার বললাম, এথনিসিটি পড়ছি, এবার আমরা সোশ্যাল ক্লাস পড়ছি, যেখানেও ইকুয়াল অপরচুনিটির জন্য আমরা ভাবতে পারি যে ইন্ডিভিজুয়াল এফর্ট অলওয়েজ পেজ অফ pervades many Western societies, allowing people to avoid acknowledging structural and systematic inequalities. তার মানে এখানে আমরা কিছু স্ট্রাকচারাল ইনইকুয়ালিটি পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই ইনইকুয়ালিটি যেটা বলছে সোশ্যাল ক্লাস ওয়াইজ, সেই ইনইকুয়ালিটিটা কখনো যদি এমন হয় যে ইকোনমিক ডিসঅ্যাডভান্টেজের জায়গা নিতে পারে, কখনো মানে অ্যাকচুয়ালি সেটা পোভার্টিকে মিন করবে। তাহলে এই যে ইকুয়াল অপরচুনিটি সবাই পাচ্ছে না, সবার হাতে সমান পরিমাণে টাকা থাকছে না, এটা একটা কাইন্ড অফ ডাইভার্সিটি, মানে ইকোনমিক্যাল ডাইভার্সিটি। এবারে বলছে যে কখনো কখনো এমনটাও হয় যে আন্ডার সার্ভিং পুয়ার, তার মানে এরা হচ্ছে যারা চেষ্টা করলে পেতে পারে, তারা কিন্তু নিজের মানে ক্যাজুয়ালিটির জন্য তারা কিন্তু পুয়ার হয়ে রয়েছে। যেমন তাদের জন্য হয়তো কিছু স্পেশাল ব্যবস্থা রয়েছে, কিছু চাকরির অপশন রয়েছে, কোথাও গেলে তারা হয়তো কিছুটা খাবার জোগাড় করতে পারে, কিন্তু এমন অনেকে আছে দূর এগুলো আবার করবো, তারা করছে না, কিন্তু তাদেরকে আমরা বলবো আন্ডার সার্ভিং পুয়ার। হ্যাঁ, তারা সেই জায়গাটাকে দেখছে না। আরেকটা দল হচ্ছে ডিজার্ভিং, সরি, and those who economic condition, সরি একটুখানি গোলমাল করলাম, ডিজার্ভিং পুয়ার আর আনডিজার্ভিং। তার আচ্ছা, আন্ডার সার্ভিং যারা, তারা হচ্ছে যে যাদের অ্যাকচুয়ালি কোনো কিছু নেই, হ্যাঁ, তাদের হাতে কোনো পাওয়ার নেই, তারা কিছু করতে পারে না, তাদের দোষ নয়, কিন্তু তারা এই অবস্থার শিকার। আর আরেকটা যেটা বললাম ডিজার্ভিং পুয়ার্স, তারা হচ্ছে যারা কিন্তু এই যেটা আগে বলেছিলাম যে সাপোজ তাদের মধ্যে কিছু অপরচুনিটি রয়েছে, কিন্তু তাদের মধ্যে সেই ইনিশিয়েটিভটা নেই যে তারা সেই অপরচুনিটিটা নিতে পারে। তার মানে আন্ডার সার্ভিং যারা, তারা হচ্ছে অ্যাকচুয়ালি তাদের হাতে কিছু নেই, তারা পুয়ার। আর ডিজার্ভিং যারা, তারা হচ্ছে যে আমরা করতে পারি, পেতে পারি, কিন্তু আমরা সেই জায়গাটাকে ইনিশিয়েটিভ নিয়ে কাজটা করছি না, এমনটা। আচ্ছা, এর সঙ্গে আমরা আবার কি দেখছি, জেন্ডার, এথনিসিটি, সোশ্যাল ক্লাস, এইগুলো কিন্তু তিনটে মেন পিলার, যেখান থেকে আমরা ডেমোগ্রাফিক্যাল ডাইভার্সিটিকে দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখছি অপরচুনিটিস, মানে সুযোগ সুবিধাটাকেও কখনো কখনো এরকম ডাইভার্সিটি জিনিসটা মানে কি বিভিন্ন জায়গায় কখনো কখনো কুক্ষিগত থাকছে, হ্যাঁ, এরকম একটা। এবার ফাংশনাল ডাইভার্সিটি যদি আমরা এবার অপরচুনিটিসদের দিক থেকে দেখি, তাহলে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যখন একটা গ্রুপে থাকছে, তখন ডিফারেন্ট স্ট্রেংথ এবং ট্যালেন্টস টু দ্য গ্রুপ প্রসেস। তার মানে প্রত্যেকটা গ্রুপেরই কিছু স্ট্রেংথ, কিছু ট্যালেন্টস রয়েছে। নাম্বার অফ পিপল ওয়ার্কিং অন এ প্রবলেম for information to be brought to light, individual working alone on a problem. তার মানে এখানে আমরা সময় বলছি যখন আমরা ফাংশন করছি,
গ্রুপ নিয়ে যদি আমরা করতে পারি, তাহলে সেই ফাংশনটা অনেক বেটার হয়, সেখানে অনেক চান্সেস থাকছে যে প্রবলেমটাকে সুন্দরভাবে আমরা ওয়ার্কআউট করতে পারি। কিন্তু যখন আমরা ভাবছি যে আমি একা কাজটা করে ফেলবো, তখন সেখানে অপরচুনিটিসটা কমে যাচ্ছে। আচ্ছা, ডাইভার্স গ্রুপস ক্যান হ্যাভ ডিফিকাল্টিস উইথ, তাহলে এবার যদি গ্রুপের মধ্যে প্রচন্ড রকম ডাইভার্সিটি থাকে, তাহলে কি হবে? ধর 10 জনের একটা গ্রুপ, কারোর সাথে কারোর কোনো দিকে মেলে না, তাহলে সেখানে কোহেশনটা পুয়ার হবে, গ্রুপ মেম্বারদের স্যাটিসফ্যাকশন থাকবে না কোনো কাজ একসাথে করে। তাহলে এইভাবে কিন্তু আমরা দেখবো প্রোডাক্টিভিটি অফ দ্য গ্রুপটা ফল করবে। তাহলে খুব বেশি ডাইভার্স গ্রুপের ক্ষেত্রে আমরা কিন্তু অপরচুনিটিসটা দেখতে পাবো না। আচ্ছা, এবার হচ্ছে যখন ক্রিয়েটিভিটি এবং ইনোভেটিভ কোনো কাজ করা হবে, তখন কিন্তু ক্রিয়েটিভ থিঙ্কিং এর ডাইভার্সিটিটা আবার আমরা চাইবো। তাহলে আমরা মতের ক্ষেত্রে বা আমাদের অন্যান্য কোনো বিষয়ের ক্ষেত্রে ডাইভার্সিটিটা আমি প্রথমেই বলেছিলাম, এটা পজিটিভ নেগেটিভ দুটো দিকই রয়েছে। এবার ক্রিয়েটিভিটিতে ধর বিভিন্ন লোকের মাথায় বিভিন্ন প্ল্যান আসছে, তারা খুব সুন্দর করে জিনিসটাকে ক্রিয়েটিভ ভাবে তৈরি করতে পারছে যদি তারা একসাথে কাজ করতে পারে, এবং ইনোভেটিভ আইডিয়াসও অনেক বেশি আমরা পাই। সেটা যত ডাইভার্স হবে গ্রুপটা তত। এবার ধর একই মেন্টালিটির যদি 4 জন কাজ করে, তাহলে কাজটা কিন্তু অনেকটা একঘেয়ে কাজ টাইপের হতে থাকবে। নেক্সট হচ্ছে প্রবলেম সলভিং। এক্ষেত্রেও একই জিনিস, ডাইভার্স ব্যাকগ্রাউন্ডটা আমাদের এবিলিটিটাকে, গ্রুপ এবিলিটিটাকে এনরিচ করবে। এখানে যতটা আমরা দেখবো রিচ ভ্যারাইটি অফ পার্সপেক্টিভ এবং এক্সপেরিয়েন্সেস, ডিসিশন মেকিংটা তত হায়ার কোয়ালিটিজের হবে, এবং একটা ব্যালেন্স ডাইভার্সিটি এক্সিস্ট করবে। মানে আমরা সবসময় চাইবো যে একটা ব্যালেন্স ডাইভার্সিটি প্রয়োজন, তার মানে ভেরিয়েশনটা সবসময়ই প্রয়োজন। আমরা যদি একটা কোনো কাজ এমন ভাবি যে শুধুমাত্র মেয়েরা করবে বা শুধুমাত্র ছেলেরা করবে, তাহলে সেটা কিন্তু হবে না। তাহলে পৃথিবীতে আমাদেরকে মিলেমিশে কাজ করার যে একটা, মানে ডাইভার্সিটিকে নিয়ে চলাটা আমাদের শিখতে হচ্ছে। কেন না, আমরা ডিফারেন্ট পার্সপেক্টিভ, ডিফারেন্ট ওপিনিয়ন পাচ্ছি, ডিফারেন্ট ভেরিয়েবলস পাচ্ছি, ডাইভার্স গ্রুপ গুলোকে সেটা অনেক এনরিচ করছে, ক্রিয়েটিভিটি বাড়ছে, প্রবলেম সলভিং ভালো হচ্ছে। তাহলে কিছু ডাইভার্স গ্রুপ কিছু কাজের ক্ষেত্রে, মানে আমরা যদি বলি যে যে কাজের ক্ষেত্রে এরকম ক্রিয়েটিভিটির প্রয়োজন, সেখানে গ্রুপটা ডাইভার্স হওয়া ভালো। যেখানে কনভার্জেন্ট টাইপ অফ টাস্ক রয়েছে, যে সবাইকে মিলে একত্রিত হয়ে একমত হয়ে কাজ করতে হবে, সেখানে গ্রুপ ডাইভার্সিটিটা কম থাকলেই ভালো। আচ্ছা, তোরা প্রেজুডিস, ডিসক্রিমিনেশন এগুলো আশা করি পড়ে এসেছিস, আমি জানি না, তাও আমি জাস্ট কনসেপচুয়ালি একটু বলে যাই। এটাও এক টাইপ অফ ডাইভার্সিটি। প্রেজুডিসটা হচ্ছে কি, একটা অ্যাটিটিউড, হ্যাঁ, যে একটা অন্য গ্রুপ মেম্বারদের সম্পর্কে আমাদের একটা অ্যাটিটিউড থাকছে, সেটাকে আমরা প্রেজুডিস বলছি। আর প্রেজুডাইজড অ্যাটিটিউড গুলোকে আমরা যখন বিহেভিয়ারে নিয়ে যাই, তখন সেটা থেকে আমরা ডিসক্রিমিনেশন পাই। মানে অ্যাকচুয়াল বিহেভিয়ারাল ফর্মটা, সেটাকে আমরা ডিসক্রিমিনেশন বলছি। সেটা রেস, এথনিসিটি সবকিছু দিক দিয়ে আমরা করতে পারি। আর স্টিরিওটাইপস হচ্ছে যে বিলিভস গুলো আমাদের মধ্যে রয়েছে, যে ক্যারেক্টারিস্টিক্স, অ্যাট্রিবিউটস বা বিহেভিয়ার্স মেম্বার অফ সার্টেন গ্রুপস এর উপরে। তাহলে স্টিরিওটাইপ গুলো আমাদের কালচারালি বেসড, এবং স্টিরিওটাইপটা অনেক সময় একটা প্রসেস, একটা কন্টেন্ট, এবং এটা স্ট্রেংথ অনুযায়ী, ইন্টেন্সিটি অনুযায়ী ভ্যারি করে, এবং তার কনসিকোয়েন্সেস গুলো আমরা দেখতে পাই। আচ্ছা, তারপরে বলছি স্টিরিওটাইপের যে কন্টেন্ট, সেটা কিন্তু আমাদের টার্গেটটাকে অ্যাফেক্ট করে ডিফারেন্ট ওয়েতে। কিভাবে করতে পারে না, প্রথমত হচ্ছে যে একটা থ্রেট হিসেবে আসতে পারে, ঠিক আছে? তাহলে স্টিরিওটাইপ থ্রেটটা হচ্ছে একটা ভয় বা একটা নার্ভাসনেস, যে আমাদের বিহেভিয়ারটা এক্সাম্পলিফাই হচ্ছে একটা নেগেটিভ স্টিরিওটাইপ অ্যাবাউট ইওর ইন গ্রুপ, দেয়ার বাই ইন এসেন্স কনফার্মিং। তার মানে যখন আমার স্টিরিওটাইপটা একটা থ্রেট, মানে আমি এমনই কনসেপ্টটা নিয়ে রেখেছি যেটাকে আমি হয়তো শো করছি এভাবেই, যেটা একটা থ্রেট হিসেবে শো হচ্ছে, তাহলে সেটা আমার ইন গ্রুপের বাকি মেম্বাররাও না মানতে পারে, বা আউট গ্রুপের ক্ষেত্রেও সেটা আমাদের জন্য খুব একটা ঠিক নয়। মানে যত আমরা এগোচ্ছি, যেটা আমরা বলছিলাম একটু আগেও, যে যত আমরা এগোচ্ছি তত কিন্তু আমরা এই ম্যানিফেস্টেশনস গুলোকে কন্ট্রোল করছি, বা ডাইভার্সিটিটাকে পজিটিভ ওয়েতে দেখার চেষ্টা করছি, যে হ্যাঁ ডিফারেন্ট ভেরিয়েশন আছে, এবং সেটা কতটা প্রয়োজনীয় সেটা বোঝার জায়গায় যাচ্ছি আমরা। এবারে যেটা বলা হচ্ছে যে আমরা এই যে ডাইভার্সিটির বিভিন্ন এরিয়াটা দেখলাম, এটাকে আমাদের ডিক্যাটাগরাইজ করা দরকার। হ্যাঁ, মানে ওরা এরকম, আমরা এরকম, এ হলে এরকম হয়, এই যে আমাদের মাথায় কিছু স্টিরিওটাইপ বসে রয়েছে, তাহলে সেই কনস্ট্রাক্ট গুলোকে, সেই ফ্রেমওয়ার্ক গুলোকে কোথাও একটা গিয়ে ডিক্যাটাগরাইজ করে দেওয়ার দরকার রয়েছে। তো এটা বাচ্চাদের যদি আমরা করতে চাই, করতে হবে ওদেরকে দিয়েই। তাহলে সেখানে স্টিরিওটাইপ আমাদের কি করছে, অর্গানাইজ করছে আমাদের ওয়ার্ল্ডকে একত্রিত হবে, বাট উই মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট দ্য নেগেটিভ এফেক্টস। তার মানে যখন আমরা কোনো একজনের বিরোধে কথা, মানে বিরোধিতা হিসেবে কথা বলছি, তখন আমরা আবার একসাথে একত্রিত হচ্ছি, কিন্তু আমাদের খেয়াল করতে হবে সেই একত্রীকরণটা কোনো রকম নেগেটিভ এফেক্ট তৈরি করছে কিনা। যেমন আমরা কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ান, কোনো একটা কাস্ট, তার বিরোধিতা করছি, সেটা যখন বিরোধিতা করছি, বাকি কাস্টের লোকেরা এক হয়ে যাচ্ছি, কিন্তু এটা দেখতে হবে যে এই একত্রিতটা হওয়া ভালো জিনিস, কিন্তু সেটার একটা নেগেটিভ এফেক্ট যেন ছড়িয়ে না পড়ে বিভিন্ন গ্রুপের এবং সোসাইটির মধ্যে।
তাহলে ডিফারেন্সটা এক্সিস্ট করবে বিভিন্ন মানুষ, বিভিন্ন গ্রুপ, সবকিছুর মধ্যে। তাহলে সিমিলারিটিজ এর থেকে ডিসিমিলারিটি যত বেশি হবে সেটাকে আমাদের মানতে হবে, কারণ ডিসিমিলারিটিটা একটা বাস্তব। তাহলে কখনো কখনো এই ডিসিমিলারিটি ডিফারেন্সটা বেড়ে যাচ্ছে বলে আমাদের একটা আমরা পারসিভ করছি অন্যভাবে, যেটা অ্যাকচুয়ালি প্রবলেম অ্যারাইজ করছে। তাহলে এবার যেভাবে আমরা বাচ্চাদেরকে এডুকেট করছি, হ্যাঁ, তাদেরকে নানা রকম জিনিস শিখিয়ে যে তাদের মধ্যে থেকে যাতে এই ক্যাটাগরাইজেশন গুলো নষ্ট হয়ে গিয়ে তাদের ডিক্যাটাগরাইজড হয় তারা। তাহলে এটা আমরা কিভাবে পাচ্ছি, যে সাপোর্ট করছি বিভিন্ন রকম জিনিস তাদের হাতে দিয়ে, বিভিন্ন মেটেরিয়াল, যেমন যে জিনিসটা যে দেখো এটা কিন্তু এরা বানায়, ঠিক আছে, এটা হয়তো যাদের হয়তো মনে হচ্ছে যে গ্রাম্য কেউ, এই ভাষাটা যারা ব্যবহার করছে যে এরা তো কেউ, তাদেরকে হয়তো একটা গ্রামের তৈরি কোনো সুন্দর একটা জিনিস তার হাতে দিয়ে বোঝানো, দেখো গ্রামের মানুষদের এরকম ভাবে তারা কষ্ট করে তৈরি করছে, বা তারা হয়তো এত মানে মিনিমাম এইটার জন্য এত মানে তাদের এটা করেই তাদের পেট চলে, এই সমস্ত জিনিসগুলো তাদেরকে বোঝানো, বুঝিয়ে তাদের ডিক্যাটাগরাইজেশন করা, যাতে তাদের ওই গেও শব্দটা বলার আগে তারা যাতে ভাবে যে হ্যাঁ আমি ডাইভার্সিটিটাকে ডিসরেসপেক্ট করছি। তাহলে এখানে প্রেজুডিসটাকে ডেভেলপ করা হচ্ছে, আর জীবনের শুরুর দিকেই এটা ডেভেলপ হয়, এবং যে কারণে এটা শুরুর দিকে যখন দেখা যাচ্ছে তখনই সেটাকে আস্তে আস্তে এডুকেট করার দরকার পড়ে, এবং আমাদের সবার জন্যই টলারেন্স ফর ডাইভার্সিটিটাকে বাড়ানো উচিত। ঠিক আছে, যে আমরা অসহ্য হয়ে যাচ্ছে মানে আমরা আমাদের মতন নয় এইরকম কোনো লোককে টলারেট করতে পারি না স্বভাবত, তো সেই জায়গাটা আমাদের টলারেন্সটাকে বাড়াতে হবে। তো এটা আমাদের অ্যাপ্লাইড সোশ্যাল সাইকোলজি চিন্তা ভাবনার কাজ। এবার কনফ্লিক্ট জিনিসটা কি না, আমাদের সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের রিকগনাইজ করতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং সেলিব্রেট করতে হবে যে হ্যাঁ আমাদের মধ্যে ডাইভার্সিটি আছে, এবং সেটাই আমাদের রিচনেস, সেটাই আমাদের ভ্যালুস, যেটা আমাদের তৈরি করছে যে হ্যাঁ আমাদের মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে। তাহলে ডাইভার্সিটিকে আমরা যখন অ্যাটেনশন দিচ্ছি, আমাদের মিসপারসেপশনস গুলোকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি মিসপারসেপশন করছি, তখন সেখান থেকে আমাদের কনফ্লিক্টের জন্ম হয়, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে সেই বোঝার জায়গাটা যতটা ক্লিয়ার হবে, আমাদের কাছে কনফ্লিক্টের সোর্সটা ক্লিয়ার হবে, এবং আমরা বুঝতে পারছি যে আমরা কোন উদ্দেশ্যের জন্য আমরা কি করছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে এটা থেকে আমাদের পাওয়ার কিছু নেই, ডাইভার্সিটি ইনটলারেন্স থাকলে আমাদের সেখান থেকে পাওয়ার কিন্তু কিছু নেই, বরঞ্চ আমরা ডাইভার্সিটিটাকে মেনে যদি এগোই তাহলে আমরা অনেক এনরিচড একটা জাতি হতে পারবো। তাহলে কনফ্লিক্ট যেটা আমরা শুনছি সেটা নেগেটিভ ভ্যারাইটি আমরা ধরে নিই সবসময় হবে। তাহলে কনফ্লিক্টের ক্ষেত্রে যেটা হয় আমরা বলি যে সময় এবং রিসোর্স, পরিশ্রম সবকিছুই নষ্ট একটা কনফ্লিক্টের মধ্যে যাওয়া। কিন্তু কনফ্লিক্টটাকে আমরা বেনিফিশিয়াল হিসেবেও ধরতে পারি। কখন ধরবো, যখন আমাদের মধ্যে একটা চেঞ্জ করার দরকার হবে, একটা সিরিয়াস প্রবলেম, সেখানে আমরা কিন্তু কনফ্লিক্টটা আমাদের বোঝাচ্ছে যে বিভিন্ন পয়েন্টস উঠে আসছে, বিভিন্ন লজিক আমরা সেখানে পাচ্ছি, সুতরাং কনফ্লিক্টটা কিন্তু আমাদেরকে শেখাচ্ছে। যেমন আমরা ধর বলি যে একটা দুটো বন্ধুত্বের মধ্যে যত ঝগড়াঝাটি ঝামেলা হচ্ছে তখন আমরা বুঝতে পারছি উল্টো দিকের লোকটা কেমন। তাহলে এই জায়গাটা কনফ্লিক্টের মধ্য দিয়ে, মানে কনফ্লিক্ট অবভিয়াসলি কিছু নেগেটিভ অ্যাসপেক্ট রয়েছে, কিন্তু তার পজিটিভ দিকটাও রয়েছে। যেমন একটা ইন্ডাস্ট্রি যদি কনফ্লিক্ট তৈরি হয় বিভিন্ন লোকের মধ্যে, তার মানে সেখানে ডাইভার্সিটি রয়েছে, ডাইভার্সিটি আছে মানে সেখানে কিছু লজিক, কিছু কেউ উল্টো দিকের লোক সবটা ভুল এটা ভাবারও কারণ নেই, সুতরাং সেখান থেকেও কিছু পজিটিভ জিনিস আমরা পেতে পারি। এবার কনফ্লিক্টের কিছু থিওরি আছে, সেখানে আমরা সোশ্যাল আইডেন্টিটি থিওরি দেখবো। সেখানে বলা হচ্ছে ইন্টার গ্রুপ বিহেভিয়ার্স, মানে আমার গ্রুপ এবং আরেকজনের গ্রুপ, এই দুটোর যে বিহেভিয়ার সেটা, এবং এখানে আমরা দেখছি যে কনফ্লিক্টটা কিভাবে তৈরি হচ্ছে এই রিলেশনশিপ বিটুইন গ্রুপস এর মধ্যে, এবং ইন্ডিভিজুয়ালের সেলফ নলেজ কিভাবে তৈরি হচ্ছে যে আমাদের আইডেন্টিটি সম্পর্কে। একটাকে আমরা পার্সোনাল আইডেন্টিটি বলছি, আর একটাকে আমরা সোশ্যাল আইডেন্টিটি বলছি। পার্সোনালটা হচ্ছে আমাদের নিজস্ব সেন্স, যে আমার পার্সোনাল কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স কি আছে, আর সোশ্যালটা হচ্ছে যেটা আমরা মানে সোশ্যাল মানে যেটা আমার টোটাল গ্রুপের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে কিছু অ্যাওয়ারনেস, কিছু ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন অফ গ্রুপ মেম্বারশিপ, যেটাকে আমরা ফর্ম করছি দ্য বেসিস অফ সোশ্যাল আইডেন্টিটি, মানে আমাদের সচেতনতা, আমাদের ইভ্যালুয়েশন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে। মানে আমরা একটা জিনিস হচ্ছে যে যেমন আমি ডাইভার্সিটির এগেনস্টে যাব না, তেমন আমার বাদে বাকি ডাইভার্স গ্রুপ যারা আমার থেকে যারা অন্য, তারা সবাই ভালো আমি খারাপ, এটাও আমি ভাববো না। তাহলে আমাদেরকে মিলে মিশে সমস্তটা একসাথে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এরপর হচ্ছে রিলেটিভ ডিপ্রাইভেশন, এটাও একটা থিওরি। সেখানে রিলেটিভ ডিপ্রাইভেশনে বলা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ বোথ পারসেপচুয়াল কম্পারেটিভ প্রসেস, মানে সবটারই গুরুত্ব রয়েছে, আমাদের এটা বুঝতে হবে। এবং সোশ্যাল কম্পারেটিভ প্রসেস বিটুইন গ্রুপস ইন কনফ্লিক্ট, এবং আমরা কিভাবে কম্পারিজনটা, মানে এবার যদি আমরা এটা দেখি যে গ্রাম কিছু নেই, তাহলে কিন্তু চাষ হয়ে খাবার দাবার আসবে না, গ্রামের শিল্প সেগুলো আমরা পাবো না। তাহলে এই জায়গাটা আমাদের বোঝার জায়গা যে আমরা আদপে কি চাইছি। তাহলে আমাদের, এবং এই জিনিসটা হচ্ছে
রিলেটিভ ডিপ্রাইভেশন, মানে এবার মানুষ কিভাবে ডিপ্রাইভড সেটাকে তারা ব্যাখ্যা করে যে আমি ডাইভার্সড বলে আমি ডিপ্রাইভড, সেটা হচ্ছে আমি আগে পেতাম এখন পাই না, এটা হতে পারে। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে অন্যেরা পাচ্ছে আমি এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না। তাহলে রিলেটিভ ডিপ্রাইভেশন থিওরি এটাই বলছে যে আমরা সবসময় অন্যের পরিপ্রেক্ষিতে ডিপ্রাইভড ভাবছি অ্যাবসলিউট সেন্স অফ ওয়ার্ল্ডকে, কিংবা আমি নিজের পুরনো অভিজ্ঞতার সঙ্গে ভাবছি আগে আমরা, যেমন ধর আমরা এখন বলি যে আগে আমরা যখন করেছি এরকম হতো না, এখন আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, তার মানে আমরা এখানে ডিপ্রাইভেশনটাকে লক্ষ্য করছি যে আগের তুলনায় এখন আমার বেশি হচ্ছে। আরেকটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে রিয়ালিস্টিক গ্রুপ কনফ্লিক্ট থিওরি। এখানে রিয়ালিস্টিক গ্রুপ কনফ্লিক্টের মধ্যে পড়ছে যে ইন্টার গ্রুপ হস্টিলিটি, মানে আমরা কতটা শত্রুভাবাপন্ন, এবং যেখানে আমাদের মধ্যে একটা কম্পিটিশন রয়েছে, যেখানে কনফ্লিক্টিং গোলস রয়েছে। এগুলো খুব ন্যাচারাল যে বিভিন্ন দলের মধ্যে আমাদের এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে বা এক দলের থেকে ভালো করার থাকবে, কিন্তু সেই কনফ্লিক্টের থেকে আমরা দেখবো কোঅপারেশনটা রিডিউস হচ্ছে, এবং কমন গোলস যেগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি থ্রু কোঅপারেশন সেগুলো হয়তো আমরা অতটা করতে পারছি না। তাহলে আমাদের কমন ইন্টারেস্ট যেগুলো, সেগুলোতে আমাদের একসাথে এগোনোটাই ভালো, কারণ যত বেশি আমরা কনফ্লিক্টের জায়গায় যাব তত বেশি আমাদের অ্যাকচুয়াল যে কমন গোল সেগুলো কিন্তু হ্যাম্পার্ড হতে থাকে। এরপরে আমরা দেখছি কনফ্লিক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রেজলিউশন। এবার কনফ্লিক্টের যে ম্যানেজমেন্ট, মানে আমরা কনফ্লিক্টটাকে কিভাবে ম্যানেজ করবো, তাহলে সেটা খুব ইম্পর্ট্যান্ট, এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে আমরা কিভাবে পোটেনশিয়ালি রিজলভ করতে পারি আমাদের কনফ্লিক্ট গুলোকে। তার মধ্যে প্রথম হচ্ছে কন্ট্যাক্ট হাইপোথেসিস। এখানে আমরা অ্যাজাম্পশনটা দেখাচ্ছি এটাই যে পজিটিভ কন্ট্যাক্ট উইথ মেম্বার্স অফ অ্যান আউটগ্রুপ কুড ডিক্রিজ নেগেটিভ স্টিরিওটাইপ। তার মানে এমন হতে পারে আমরা হয়তো কোনো স্পেসিফিক রিলিজিয়ান, কোনো কাস্টের সম্পর্কে একটা আইডিয়া করে রেখেছি, এবার এমন হতে পারে সেই রকম কোনো আমি আউটগ্রুপ কোনো একজন মানুষের সাথে মিশলাম, মিশে দেখছি না সে তো সেই রকম নয়, তাহলে সেই মেসেজটা আমার কাছে এলো, ঠিক আছে, দাঁড়া তো এক সেকেন্ড। আমি না একবার অনুষ্কা, আমি একবার বেরিয়ে গিয়ে জয়েন করতে পারবো? ইউনিভার্সিটি থেকে একটা ফোন আসছে, আমি তাহলে একটু ধরে নিয়ে আসছি। ঠিক আছে, আমি একটু ওয়েট কর, একটু দেখতে থাকে, আমি আসছি। তাহলে এবারে আমরা সেখানে একজন ব্যক্তির সঙ্গে আমরা যদি ইন্টারঅ্যাক্ট করি, তাহলে সেখানে আমাদের কিছু পজিটিভ চেঞ্জেস আসতে পারে, যেখানে আমরা তাদেরকে ডাইভার্স বলে হয়তো বাদ দিয়েছি। একটা মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে যেমন আমরা অনেক সময় বলি যে সবসময় এরা খারাপ হয়, তেমনটাও নয়। হয়তো আমরা কোনো একজন ব্যক্তির সঙ্গে ইন্টারঅ্যাকশন করেছি, তার থেকে পজিটিভ কিছু দেখেছি বলে আমরা কথাটা বলছি। তারপর হচ্ছে কোলিশন বিল্ডিং। এখানে হচ্ছে যেটা কোয়ালিশন বিল্ড কিভাবে আমরা করছি, যে সেট অফ ফ্যাক্টরস সেখানে থাকছে, যেমন পজিটিভ চেঞ্জেস, ইন্টারগ্রুপ রিলেশনস। তাহলে ইন্টারগ্রুপ রিলেশনের মধ্যে আমাদের কিছু পোটেনশিয়াল, কিছু সোশ্যাল নর্মস, কোঅপারেটিভ টাস্ক, রিওয়ার্ড সিস্টেম, এইগুলোর মাধ্যমে আমরা এক গ্রুপের সঙ্গে আরেক গ্রুপের মধ্যে একটা মানে যেখানে আমরা ডাইভার্সড রয়েছি সেই জায়গাটা থেকে আমরা বেরোবার চেষ্টা করব। তাহলে গ্রেটার অপরচুনিটি ফর পার্সোনাল অ্যান্ড ইনফর্মাল ইন্টারাকশন বিটুইন গ্রুপস, মানে যত আমরা ইনফর্মাল ইন্টারাকশন করব, পার্সোনাল করব, তত কিন্তু আমাদের কাছে গ্রুপ সম্পর্কে একটা আইডিয়া হবে, হ্যাঁ, যে ওই গ্রুপটা সবসময় খারাপ সেটা নয়। তাহলে আমরা যেটা করছি সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মানুষ যেটা করে সেটা হচ্ছে শোনা কথা কিংবা পুরোনো কথা কিংবা কোনো একজন দুজনকে দেখে আমরা স্টেটমেন্ট দিচ্ছি, কিন্তু আমরা হয়তো নিজেরা সেই সোশ্যাল নর্মটাকে দেখার দরকার আছে, যে সোশ্যাল নর্মটা আমাদেরকে কতটা পজিটিভ একটা ইন্টারগ্রুপ ইন্টারাকশনকে অ্যালাউ করায়, হ্যাঁ, এবং কোঅপারেটিভ টাস্ক অ্যান্ড রিওয়ার্ড সিস্টেম রয়েছে, যেখানে আমরা বলতে পারি যে কমন কোঅপারেটিভ কিছু গোলস থাকা উচিত আমাদের সব মেম্বারদের মধ্যে, ডিফারেন্ট গ্রুপের সব মেম্বারদের মধ্যে, এবং যেগুলো আমরা একসাথে অ্যাচিভ করতে চাই। তার মানে আমাদের স্পিসিসটা একটাই হিউম্যান স্পিসিস, তার মধ্যে আমরা এত ভাগাভাগি না করে আমাদের ভালো থাকার যে উদ্দেশ্য সেটা আমরা সবাই মিলে করতে পারি। তাহলে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স সেগুলো সার্ভ করছে ইনফ্লুয়েন্স ইন্টারগ্রুপ ইন্টারাকশন। তার মানে একটা গ্রুপের মধ্যে একটা ধর পিয়ার গ্রুপ, সেখানে ধর তোদের বন্ধুদের গ্রুপ, একজন হয়তো বলছে না সবসময় এরকম কেন করিস, ছাড় না, দেখ না ওরাও তো ভালো হতে পারে। তাহলে এইরকম একজন মানুষের গুরুত্ব এবং তার উপস্থিতিটাও কিন্তু বাকিদের প্রতি এই ডাইভার্স মেন্টালিটিটাকে কমাতে সাহায্য করতে পারে। এছাড়া আর কি দেখছি, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, যেখানে আমরা দেখবো যে বিটুইন ইন্ডিভিজুয়ালস যে কনফ্লিক্ট, সেখানে আমাদের
পার্সোনাল গোল এবং রিকোয়ারমেন্টস অফ দ্য টাস্ক ইন সাচ এ ওয়ে অ্যাজ টু মিট বোথ পার্সোনাল অ্যান্ড গ্রুপ গোলস, সেইটা দেখা। এবং কনসার্ন সেলফ ডাইমেনশনস, যে আমরা যে নিজেদের যে দৃষ্টিভঙ্গিগুলো, এবং সেটার সাথে সাথে কনসার্ন ফর আদার্স, মানে আমি নিজেকে নিয়ে যতটা ভাবছি আমার অন্যকে নিয়ে কনসার্নটাও হবে। এবং ইন্টিগ্রেটিভ স্টাইল, যেটা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, প্রবলেম সলভিং, সেটা দিয়ে আমরা এক্সচেঞ্জ অফ ইনফরমেশনের মাধ্যমে সেটা দেখতে পাবো। তাহলে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন করতে গেলে আমাদের একটা বক্সের মধ্যে দিয়ে দেখানো আছে, দেখবি বইটাতে, কোথাও কোথাও আমরা দেখছি ওবলাইজিং স্টাইল। এক সেকেন্ড, ইন্টিগ্রেটিংটা, ওবলাইজিং স্টাইল অফ হ্যান্ডলিং কনফ্লিক্ট, এখানে আমরা দেখছি অ্যাডজাস্টমেন্ট টু স্যাটিসফাই আদার্স, মানে আমরা অ্যাডজাস্ট করছি যাতে বাকিরা খুশি থাকে। এইটা একটা হচ্ছে ডমিনেটিং স্টাইল অফ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, যেখানে দেখছি যে এফেক্টিভলি তারা ফোকাস করছে তাদের নিজেদের গোলের ওপর, অন্যদের উপর অতটা কনসার্ন নয়। আরেকটা হচ্ছে অ্যাভয়েডেন্স, সেখানে মোস্ট এফেক্টিভ ওয়ে অফ ম্যানেজিং কনফ্লিক্ট, এই অ্যাভয়েডেন্সটা হচ্ছে সবচেয়ে বড় কনফ্লিক্ট ম্যানেজমেন্ট টেকনিক। আরেকটা হচ্ছে কম্প্রোমাইজিং স্টাইল, যেখানে আমরা দেখছি যে এগ্রিমেন্ট দ্যাট ইজ মিউচুয়ালি স্যাটিসফ্যাক্টরি টু দ্য সেলফ অ্যাজ ওয়েল অ্যাজ আদার্স, মানে সেখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেটিং, মানে দুটো কম্প্রোমাইজিং স্টাইল, মানে হচ্ছে দুটো দিককেই আমরা গুরুত্ব দিয়ে দেখতে পাচ্ছি। এর পরবর্তী একটুখানি যেটা জায়গা রয়েছে সেটা হচ্ছে ট্রেনিং, কিছু ডাইভার্সিটি দেওয়া হয়, সেখানে আমরা কিছু এডুকেশনাল প্রোগ্রামিং করাতে পারি বাচ্চাদেরকে বা বড়দের ক্ষেত্রেও, কিছু গ্রুপ এক্সারসাইজ, কিছু অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, কিছু ওপেন ডিসকাশন, এগুলো দিয়ে তার ক্রিটিক্যাল থিঙ্কিং রিলেটেড কিছু গ্রুপ ডিসকাশন হয়তো স্টুডেন্টদের দেওয়া হলো। তাহলে এগুলো, এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে কমিউনিকেশন স্কিলটা ভালো হচ্ছে, পার্সপেক্টিভ টেকিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, এই জায়গাগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো বেনিফিটেড হচ্ছে এবং ট্রান্সফারেবল হচ্ছে অ্যাক্রস স্পিয়ার অফ আওয়ার লাইফ। তার মানে আমরা সবসময় এই ডাইভার্সিটিকে মাথায় রেখে সেটা থেকে দাঙ্গা হাঙ্গামা বাঁধছে, এইটাকে ভীষণ ইলজিক্যাল মনে হয়, এবং সেই জায়গাটা থেকে আমাদের আস্তে আস্তে ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে এবং নিজেদের ডেভেলপড রাখা বা নিজেদের এফেক্টিভ রাখার জন্য বা প্রবলেম সলভ করার জন্য একটা স্পিসিসকে একভাবে চলা, মানে সেখানে জেন্ডার অনুযায়ী ভাগ করা, হ্যাঁ, তাদেরকে রেস অনুযায়ী, এথনিসিটি অনুযায়ী বা কালচার অনুযায়ী ভাগ করে মানুষের মধ্যে মানুষের বিভেদটা না তৈরি করা। এবং তার জন্য আমরা অ্যাজ এ সোশ্যাল সাইকোলজিস্ট আমরা কিছু ট্রেনিং বা কিছু টেকনিক ইউজ করবো। আচ্ছা, এবার আমি ঠিক তোদের 4-5 মিনিট টাইম দিচ্ছি, একটুখানি এটা উল্টে দেখে নে জিনিসটা, জাস্ট স্ক্রল করে, যে কোনো জায়গাতে আমার মনে হয় না অসুবিধা হবে। ডাইভার্সিটি খুব সহজ একটা বিষয় সাইকোলজি স্টুডেন্টদের জন্য। আর যেটা আছে, আরো দুটো ব্যাপার রয়েছে আমাদের এই একই রকম অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে একটা ক্রাইমে, মানে ক্রাইম বলতে তোর লেখা আছে সিলেবাসে বোধহয় লিগাল বলে, তো লিগাল এরিয়াতে। আর একটা হচ্ছে ওয়ার্ক। আমি লিগালটা ইন্টারেস্টিংই আছে, আমি একটু জাস্ট ইন্ট্রোডাকশনটা দিয়ে আজকে ছেড়ে দেবো, তাহলে আমি একদিনকে লিগালটা করিয়ে দেবো। তারপরে একটু 5 মিনিট দেখে নে, তারপর আমি একটু কথা বলবো, তারপর আমি করাচ্ছি, তাহলে একটা ব্রেক হয়ে যাবে, কারণ অনেকটা সিলেবাস নাহলে টানা শেষ করা যাবে না, আমার সাথে অনেকটাই রয়েছে। একটু নিজেরা দেখে নে, জাস্ট 5টা মিনিট দেখ।
আচ্ছা, এবার কয়েকটা কথা একটুখানি বলে নি। প্রথম হচ্ছে আমার সাথে তোদের 3টে প্র্যাকটিক্যাল, 2টো প্র্যাকটিক্যাল একদম রেডি অবস্থায় নিয়ে আসবি। যারা আজকে ক্লাসে নেই তাদেরকে একটু প্লিজ মেসেজটা কনভে করবি। সেটা হচ্ছে যে খাতার যে দুটো হয়ে গেছে ওই দুটো যেদিনকে তোদের হবে, ইন্টারনাল হবে, কবে হবে দেখবি একটু ওয়েবসাইটে। তো সেদিনকে নিয়ে চলে আসবি, খাতা দুটো সই করে দেবো, বাকি ম্যামরা নিশ্চয়ই বলে দেবেন বা একবার জিজ্ঞাসা করে নিবি। আর স্টাইয়ের রাফ যে ইন্টারপ্রিটেশনটা সেটাও নিয়ে আসবি। এবার যদি দেখবি যে দুজনের একই সেম স্কোর হয়েছে এরকম দেখতে পাচ্ছিস বহুজনের মধ্যে, তাহলে একজন জমা দিলেও হবে লিখে। হ্যাঁ, তো এবারে সেটা স্টাইয়ের ইন্টারপ্রিটেশনটা জমা দিবি। আর আমি চেষ্টা করবো 2-1 দিনের মধ্যে আবার ওটা কলেজেই ফেরত করে দেওয়ার, তোদেরকে একটু নিয়ে চলে যাবি বা কিছু। আর ইন্টারনাল যেদিন হবে সেদিনকেও খাতাগুলো সকালবেলা নিয়ে চলে আসবি, দিয়ে দেখে সই করে দেবো। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এবার সেম 6 এর সঙ্গেও আমরা সেটাই করেছি। সেটা হচ্ছে যেহেতু প্র্যাকটিক্যাল আমরা এবারে মানে একটু আর্লি মনে হচ্ছে ইন্টারনালটা হচ্ছে, যে কারণে আমরা হয়তো প্র্যাকটিক্যালটা সমস্ত তো সই ফই হয়ে যাচ্ছে না, সেজন্য প্র্যাকটিক্যালটাকেও আমরা রিটেন ফর্মে নিয়েছি। এবার তোদেরটাও তাই নেওয়া হবে। এবার রিটেন ফর্মে মানে হচ্ছে একটা ওই তোর মতো একটা শিট দেওয়া হবে, একটা A4 শিট, সেখানেই প্রশ্ন লেখা থাকবে, সেখানেই উত্তর করতে হবে। হ্যাঁ, মানে সেটা বিশেষ বিরাট কিছু নয়, 5 নম্বরে প্রত্যেকটা পেপারের জন্যই একটা করে প্রশ্ন করতে হবে। তো এবার ধর সেখানে কি ধরনের প্রশ্ন আসবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধর কে ডেভেলপ করেছেন, হ্যাঁ, বা ধর তোদের যেরকম KII এর ফুল ফর্ম কি, মানে যেগুলো একদম বেসিক জিজ্ঞাসা করে আমরা নম্বর দিই। বা ধর ইন্ট্রোভার্সন এক্সট্রোভার্সন কাকে বলে, বা আমার পার্টি থেকে বলছি অ্যাংজাইটি কি, স্টেট আর ট্রেটের ফারাক কি, জাস্ট এরকম বেসিক যে জিনিসগুলো। আর ম্যাক্সিমাম ধর ডোমেন থাকলে ডোমেন গুলো কি কি, বা ধর 7টা স্কেল পয়েন্টের নাম বলো, মানে কোনো ডেটা কালেকশন বা কিছু এই ধরনের কিছুই নয়। এই জায়গাগুলোকে একটুখানি দেখে নিবি, মানে এইগুলোই একটা করে লিখতে হবে, পার পেপার একটা করে প্রশ্ন লিখতে হবে। ঠিক আছে, কে এই যেটা বলে দিলাম না, কে ডেভেলপ করছে, যেমন স্টেট রেটের মধ্যে ডিফারেন্সটা লাগতে পারে। তারপরে আমি বাকি ম্যামরা কি দেবেন সেটা একটু জিজ্ঞাসা করে নেবে, ম্যামরা ক্লাস নিলে বা কিছু। আমার 3টে পার্ট থেকে আমি বলেই দিচ্ছি এই জাতীয় কিছু। বা ধর স্কেলটাকে গুটি হেড করার পরে কোন দুটো স্কেল বাদ হলো, জাস্ট নাম লিখছিস। হ্যাঁ, মানে ওটা জাস্ট 10 মিনিটও লাগবে না ফিল্ড আপ করতে 4টে পেপারে। এমনই প্রশ্ন দেওয়া থাকবে যে ধর কে করেছে, কত সালে করলো, স্কেলটার ফুল নেম বলো, অ্যাংজাইটি কাকে বলে বলো, এই এই একদম বেসিক লেভেলের জিনিসটা। ওইটা করে আগে জমা দিয়ে দিবি। তারপরে ওটা 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমরা প্রয়োজন বোধে যে টাইমটা থাকবে আর কি, আমরা লাস্টে বলে দেবো যে 5 মিনিট আগে আসবি কি 10 মিনিট আগে আসবি, এসে ওই কাজটা যেহেতু আমাদের অন্য সাবজেক্টের থেকে আলাদা প্র্যাকটিক্যালটা রাখতে হচ্ছে, সেই জন্য ওটা আমরা পরে কোঅর্ডিনেট করে জানিয়ে দেবো। আগে ডেটটা কলেজ দিক ওয়েবসাইটে, তারপরে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে একটু ওয়েবসাইট দেখিস তো। আজকে আমি শুনেছিলাম ওয়েবসাইটে বোধহয় দিয়ে দিয়েছে অলরেডি, যদি দিয়ে থাকে তাহলে দেখে নিস কলেজের ওয়েবসাইটে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, এটা প্র্যাকটিক্যালটা তো বলে দিলাম। আর ক্লাস যেটা হচ্ছে সেই ক্লাসের সঙ্গে আজকে যেমন দেখলাম দেবপ্রিয়া আছে কিনা এই মুহূর্তে আমি জানি না, ক্ল্যাশ করলো। হ্যাঁ ম্যাম আছে। এবং সোমবারেও বোধহয় ক্ল্যাশ করার কথা, তাই তো, এজি ম্যামের ক্লাসের সাথে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো এবার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে, তাহলে এরকম আর্টসের মেয়েরাও নিশ্চয়ই ছেলে মেয়েরাও যাচ্ছে, বা তাদের অনলাইন ক্লাস কিছু হচ্ছে পাশের নাকি? না ম্যাম, আমাদের তো কিছুই বলেননি, মানে জেনারেল সাবজেক্টের কিছুই আমরা জানি না, কি টিউটোরিয়াল হবে না হবে হিস্ট্রির বিষয়ে। আচ্ছা, মানে বটানির ছেলে মেয়েদের জন্য তাহলে আমি একটাই জিনিস জিজ্ঞাসা করছি, যে ধর আমাদের যে সিলেবাস বাকি আছে, এজি ম্যামের সঙ্গে আমি কথা বললাম, এজি ম্যামের বোধহয় অ্যানোভাটা বাকি আছে। হ্যাঁ, আর আমার যেটা বাকি আছে সেটা সম্পূর্ণটাই থিওরিটিক্যাল। আর স্টাইটা তো আমি বললামই যে যেদিনকে আসবি ইন্টারনালের দিন, সেদিন রাফটা সবাই জমা দিয়ে দিস, তো দেখে নেবো। আমি যদি সেদিনকে হয়তো পারবো না, কারণ সেদিনকে সাইন করে এলএনবি গুলো ছাড়বো। আর তাহলে পরে একদিন আমি দেখে রেখে দিয়ে আসবো, সেদিনকে নিয়ে নিবি, তোদের কনভেনিয়েন্ট ডে অনুযায়ী নিয়ে নিবি, ডিপার্টমেন্টে রাখা থাকবে। আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে তাহলে আমাদের অনার্স এর জন্য, যেমন ধর আমার থিওরি, কিন্তু আমি রিসেস এর মধ্যে এই 5টার পরে বা 5:30টার পরে কলেজে আর্টসের পর পড়ানোটা একটু অসুবিধাজনক। তো তাহলে সেই ক্ষেত্রে যে কোন টাইমটা বা কিভাবে করলে হয়, নাকি তোদের মেটেরিয়াল দিয়ে দিলে তোদের অনার্সটা বাকি সুবিধা হয়, এগুলো যেহেতু টপিক গুলো বোঝার মতো, সেটা একটুখানি বলে দিলে সুবিধা হয় আমাদের জন্য আর কি। কারণ অনার্সের তো সব টিচারেরই বোধহয় পড়ানো বাকি আছে। কারণ আমি যেটা আজকে বললাম সেটা দেখলাম, যেটা সেটা হচ্ছে দেবপ্রিয়ারা রাস্তায় রয়েছে, বা সেটা সেফটিটাও ভাবার বিষয় রয়েছে। বা তার 10টায় বেরোচ্ছিস, 10টায় আমরা ক্লাস রাখলে মুশকিল, আমরা 10টা থেকে 5:30টার মধ্যেই তো রাখবো। এবার সেইটা একটুখানি তোরা কি বলতে চাইছিস সেটা আমি
একটু জানা দরকার। মানে মেটেরিয়াল দিয়ে দিলে পড়ে নিবি বলছিস, নাকি এরকম ফাঁকে করবো, নাকি যারা জয়েন করতে পারছিস না তারা কি, কারণ রেকর্ড করে আমি দিতে পারি, কিন্তু রেকর্ড করে দিলে যেটা হয় সেটা হচ্ছে যে পুরো জিনিসটা একসাথে পরে শুনবো, এরকম একটা ব্যাপার থেকে যায় ছেলে মেয়েদের মধ্যে। আমি কোভিডে করেছি বলে জানি বলে বলছি। তো সেটা আমার মনে হয় বটানি দেবপ্রিয়ারা আজকে মেসেজ করেছিলি, তোরাই একটুখানি বল যে তাহলে কিরকম কি বুঝছিস, কারণ সোমবারে আমি ক্লাস নিলে তাহলে এরকম একইভাবে 3টে থেকে নিতে হবে। কারণ যদি এরকম হয় মেটেরিয়াল দিলে আমাদের তো মানে বোঝারও একটা ব্যাপার আছে না, বুঝতেও তাহলে আমাদের অসুবিধা হতে পারে, যেহেতু এই ব্যাপারটা একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, এবং এটা একদম মানে এটা আমরাও পড়াচ্ছি নতুন, তার কারণ হচ্ছে এটা আগের বছর অব্দি ছিল না, তোদের প্রশ্নও আসবে নতুন প্রশ্নই, এটা হয়তো তোরা প্যাটার্ন অফ কোয়েশ্চেনে দেখতে নাও পেতে পারিস সবটা। তো তাহলে এরকম ভাবেই করিয়ে দিচ্ছি আমি। একটু যেদিনটা ফাঁকা পাচ্ছি তাহলে সেই দিনটা একটুখানি বেশি করে করিয়ে দিচ্ছি, এটা একটুখানি বাকিরাও অ্যাডজাস্ট করে নে। কারণ আমি চাইছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ আমার ইচ্ছা আছে আজকে এটা আমি করাচ্ছি, কালকে আমি পারবো কিনা জানি না, শনিবার যদি পারি আমি হাফ অ্যান আওয়ার হলে আমার এই লটা হয়ে যাচ্ছে। তারপরে আরেকটা টপিক থাকছে যেটা হচ্ছে তোর ওয়ার্কের পরে থাকছে আবার মেথোডোলজিক্যাল ওই ইয়েগুলো, সেটাও আমার অন্তত পক্ষে আরো 2-3 দিনের ক্লাস আমার দরকার। তো এবারে সেই জন্য আমি বলছি যে এমন হতে পারে যে আমি সোমবারে আবার জেনারেলেরও ক্লাস আছে আমার, এরকম তো না যে তোদের একার ব্যাচ। তো সেই জন্য বলছি যে তাহলে কি আমরা এরকম মানে গ্যাপে গ্যাপে দেখবো, কারণ আমার তো প্র্যাকটিক্যালটা আসেই, ধর সেম 6ও আসবেই আমি ধরে নিচ্ছি। সেই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জিনিসটা মিটিয়ে দিতে আমিও চাইছিলাম। তাহলে সেইভাবেই করা হোক। তাহলে সোমবার দিন এজি ম্যামের ক্লাস কটায় ছিল দেবপ্রিয়া? দেবপ্রিয়াকে দেখো 12:30 থেকে। তাহলে ম্যাম কি বলছেন একটু দেখে নিস, আমি ইনফর্ম করে রেখেছি ম্যামকে। আর ওদিকে অর্ঘ্য বললো 2টো অবধি তোদের ক্লাস হবে। হ্যাঁ মানে স্যার 2টো অবধি বলছেন, কিন্তু আজকেই যেমন 2টার পরে ছেড়েছেন, মানে অনেকই পরে ছেড়েছেন। বুঝতে পেরেছি। তাহলে কালকে তো নেই তাই তো? না কালকে নেই। কালকে যদি তাহলে একটুখানি একটা জিনিস আমি বলছি, যেহেতু কালকে আমার ডে অফও থাকে, আমার একটু কাজও রয়েছে, যদি আমি পারি তাহলে নিজেরা একটু খেয়াল করবি যে আমি কোনো সময় দিচ্ছি কিনা। দিলে হয়তো এই দুপুরের দিকটাতেই দেবো, যে লিঙ্ক দিতে বলছি ওকে কিনা সেরকম সেটা আমি আগে জানিয়ে দেবো, যতটা আগে পারবো আমি জানাবো। আদারওয়াইজ তাহলে মানডে এজি যদি 12:30 থেকে 2:30 বলে, তাহলে মানডে তোরা ধরে রেখে দে ওই আমার ইচ্ছা ছিল ওটাও টাইম পেতাম, লিগালটা আমি শেষ করে দেবো করে আর ইয়ে করবো, না হলে মানডে লিগালটা শেষ করে আমি ওই ওয়ার্কটা শেষ করবো। তোরা ওই পেছন দিকে একটু টাইম রাখিস, ঠিক আছে? 3:30 থেকে। এবং এটা একটুখানি চেষ্টা করিস যে বাড়িতে পৌঁছে যাওয়াটা আর কি, না হলে কলেজে বসে একটু করে নিয়ে 5টার সময় বেরোবি, সেটাও করতে পারিস। ঠিক আছে ম্যাম। যে যার সাবধানে, যদি মনে করিস যে অসুবিধা হচ্ছে যাতায়াতে, তাহলে ক্লাস জয়েন না করলে সেরকম বিশাল কিছু বলবো না, বন্ধুদের থেকে জেনে নিবি। এছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই, কারণ অনার্সের তো একটা বড় সিলেবাস। এবার ধর আমরা ছাড়তেই পারি, কিন্তু ছাড়লে যেটা হবে, যেটা তোদের মেটেরিয়াল দিয়ে ছেড়ে দিতে হবে তাহলে আমাদেরকে, সেটা তো একটু অসুবিধাজনক। ঠিক আছে, তাহলে এটাই কথা রইলো। ওরকম ভাবে আমি তাহলে চেষ্টা করবো কালকে যদি আমি নিই ক্লাস, আমি সকালবেলা 10টা ম্যাম একটা প্রশ্ন আছে, প্রশ্নই বলছি। না নি তাহলে মানডে একবারে। হ্যাঁ বল। বলছি আমার স্টাইল রাইট আপটা না পুরো লেখা হয়ে গেছে, আমি কি স্টাইলটা আগে লিখে কেআইআইটা পরে শুরু করতে পারি? হ্যাঁ সেটা করতে পারিস, কিন্তু যেটা তার জন্য হবে সেটা তোকে কনক্লুশনে একটা ফাঁকা দিতে হবে। ম্যাম বুঝলাম না, একটু শুনতে পেলাম না। বলছি ইন্টারপ্রিটেশন কনক্লুশন তো লেখা হয়নি না। স্টাইল ইন্টারপ্রিটেশন সেই একটা ব্ল্যাঙ্ক দেখে নে আগের বার কত বড় ছিল, আমি একটা ফরম্যাট দিয়েছি, ওরকম পেজ করে দিয়ে পরেরটা লেখা আন্দাজ মতো। ঠিক আছে ম্যাম। একটা খাতায় 2টো থাকলেই হলো। আচ্ছা ম্যাম, আর একটা কথা ছিল ম্যাম। তাহলে কি লিগালটা শুরু করছি?
ম্যাম বলছি যে আমাদের ম্যাম জেনারেল পেপার তো হিস্ট্রিতে আছে ম্যাম। এবার না আমাদের একজন ম্যাম বলেছেন যে এআর স্যার বলে কেউ একজন আছেন, ওনার সাথে কথা বলতে আর কি টিউটোরিয়াল হবে সেটা জানতে ম্যাম। এবার ওনার নাম্বারও নেই আর ওনাকে কন্ট্যাক্টও করতে পারছি না কিছু ভাবে। তো ম্যাম আমাদের তো ইন্টারনালের ডেটটাও সামনে এসে গেছে ম্যাম, কিভাবে কন্ট্যাক্ট করবো আপনি যদি একটুখানি মানে একটু গাইড করে দেন। না, যেই ম্যামের সঙ্গে তোদের কথা হয়েছে সেই ম্যামকে বল না এআর স্যারের নাম্বারটা দিতে। আচ্ছা ম্যাম, পারমিতার কথা হয়েছে তাহলে। আচ্ছা ম্যাম। ঠিক আছে, যেই ম্যামের সাথে কথা হয়েছে ওই ম্যামকেই বল একটু এআর স্যারের নাম্বারটা দিতে, বা তোদের বা স্যার কবে আসবেন কলেজে একজন গিয়ে কথা বল। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, নাহলে আরেকটা কাজ করতে পারিস, সেটা হচ্ছে যে ওয়েবসাইটে মানে আমাদের কলেজ ওয়েবসাইটে গিয়ে দেখবি প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা করে ফোন নাম্বার আছে, সেখানে ওই হিস্ট্রির ফোন নাম্বার একটা ট্রাই করতে পারিস। হোয়াটসঅ্যাপ করে বা ফোন বা হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারিস, করে দেখ যে যোগাযোগ করা যাচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হুম, ঠিক আছে, আমি একটু লিগালটা এবার শুরু করছি। আশা করছি ডাইভার্সিটিতে প্রবলেম হবে না, যতটুকু বোঝাবার বলে দিলাম। এরপর একটু পড়িস ভালো করে, কারণ অনেকটা বড় সিলেবাস হলো সেমেস্টার 4 এর জন্য এবারে, কিন্তু হ্যাঁ একটু পড়তে হবে ভালো করে। আচ্ছা, এবার আমরা যেটা বলছি সেটা হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টস যেটা। হ্যাঁ, তাহলে আমরা লিগাল যেটা সেটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিমিনালের জায়গাটাকে আমরা দেখছি সাইকোলজি। তো সেখানে আমরা সোশ্যাল ইকোলজিক্যাল পার্সপেক্টিভে দেখবো। সেটা কিরকম না, সেখানে আমরা লেভিনের যে ফেমাস থিওরিটা দেখেছি, উনি বলছেন বিহেভিয়ার ইজ আ ফাংশন অফ পারসন এন্ড এনভায়রনমেন্ট। এখানেও আমরা সেটা দেখবো, মানে একটা মানুষ যে বিহেভিয়ারটা করছে, ক্রিমিনাল বিহেভিয়ারটা, সেটা কিন্তু তার নিজের সঙ্গে তার পরিবেশ জড়িত। তাহলে criminal behavior an individual may compel to offer only in the presence of the environmental stimulation। তার মানে environment trigger করছে, তবে সে কিন্তু criminal activity করতে ভালো লাগার কথা। হ্যাঁ, তো এবারে সেটা একটা মানুষ কেন ক্রিমিনাল হচ্ছে, আমরা তো সবাই রয়েছে, আমরা ক্রিমিনাল অ্যাক্টিভিটি তো করছি না। তার মানে এবার এরকমও নয় যে আমরা কখনো কোনো রকম স্টিমিউলেশন দেখছি না বা কিছু, সেটাও নয়। তাহলে ডিফারেন্ট কি কি ফ্যাক্টর থাকে একজন ক্রিমিনাল তৈরির পেছনে, এখানে হচ্ছে সেটাই বক্তব্য, এবং সেটাকে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। এবার সোশ্যাল সাইকোলজিরা বলছে যে তারা পুলিশের সঙ্গে কিছুটা কাজ করছে, কিছুটা টেকনিক ইউজ করছে ইন্টারভেনিং এর সাসপেক্টে। হ্যাঁ, যে কি কিভাবে ইন্টারভেন করা যায় সেই জায়গাটাকে, এবং কিছু ডিফেন্সের জায়গাটাকে সেখানে ডেমনস্ট্রেট করার জন্য কিন্তু আমাদের সোশ্যাল সাইকোলজিস্টের দরকার। এখানে যেমন লয়ারকে রাখা হয়, তেমন এক্ষেত্রে আমাদের কিছু ট্রায়াল এবং কিছু ফরেন্সিক সাইকোলজিস্টকেও এখানে মানে কন্ডাক্টিং রিস্ক অ্যাসেসমেন্ট, মানে যারা অফেন্ডার, যারা অপরাধী, তারা কতটা রিস্ক করতে পারে, তাদেরকে থানায় রাখা যায় কিনা, হ্যাঁ, এবং সেটা কতটা সেফ, তারা ভবিষ্যতে কি করতে পারে, ফিউচারে তাদের ক্রিমিনাল বিহেভিয়ার কি হতে পারে, এই জায়গাগুলোকে দেখা। যেমন আমরা দেখেছি যে অনেককে আবার রিহ্যাব করা হয়। হ্যাঁ, যে তাদের রিহ্যাব সেন্টারে রাখা হলো, তাদেরকে রিহ্যাব করা হচ্ছে। তাহলে এই পার্টগুলোকে আমরা খুব গুরুত্বপূর্ণ ভাবে একজন সাইকোলজিস্টের উপরে ছাড়া যেতে পারে যে সে কি বলছে। তাহলে এখানে আমাদের কি কি জায়গায় থাকছে, আমরা ক্রিমিনাল বিহেভিয়ারটাকে এক্সপ্লেন করতে পারি যে কেন সে করেছে, সেই জায়গাটা আমাদের প্রয়োজন। ক্রিমিনাল ইনভেস্টিগেশনে হতে পারে। আরেকটা অ্যাকচুয়ালি সে কোন ধরনের কাজ, এই জায়গাটা থেকে তাকে বার করা যায়। আরেকটা হচ্ছে ইনকালকেটিং অফেন্ডার, তার মানে হচ্ছে তাদের যেটা ইয়ে করা হয়। জেলের ক্ষেত্রে কিছু কাউন্সিলর, জেল কাউন্সিলর হয় কিন্তু, হ্যাঁ জানিস কিনা জানি না, সেখানেও কিন্তু কিছু কাউন্সিলর থাকেন যারা জেলের কয়েদিদের কাউন্সিলিং এর কাজ করে। তো এটা হচ্ছে আমাদের এরিয়া। এবার এই এরিয়ার মধ্যে আমরা সোশ্যাল সাইকোলজিটাকে ক্রাইমের ফিল্ডে যদি দেখি, তাহলে কি দেখবো? প্রথমে আমরা দেখছি যে ডিফারেন্ট ফ্যাক্টর, কি ফ্যাক্টর রয়েছে যেটা একজন মানুষকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে সাহায্য করে। এবার ধর আমরা একটা বলছি যে আমরা কোনো একটা সিচুয়েশন দেখছি, একটা এমার্জেন্সি সিচুয়েশন, সেখানে আমরা হেল্প করবো কিনা, সেটা কিসের উপর নির্ভর করে? ঘটনাটা আমার কাছে অস্পষ্ট কিনা, অ্যাম্বিগুয়াস কিনা। মানে আমরা ধর এমন বলতে পারি যে একটা কোনো গোলমাল দেখছি, সেখানে আমি এগিয়ে যাব তখন যখন আমি বুঝতে পারবো গোলমালটা কি। অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, তখন আমরা কি করছি? পাশ দিয়ে হেঁটে চলে আসছি। আর কি, ভিকটিম কে এবং যে ভিকটিমাইজ, তাকে আমি কতটা হেল্প করতে পারি, সেই জায়গাটা দেখা। আরেকটা ফ্যাক্টর হচ্ছে কি, যে কতজন লোক এই ঘটনাটাকে আমার সঙ্গে দাঁড়িয়ে দেখছে।
যেমন ধর আমরা যদি দেখি যে খুব মারামারি হচ্ছে, ঠিক আছে, কোনো চোরকে ধরা হয়েছে, খুব মারামারি হচ্ছে, তখন আমরা যতক্ষণ না ঘটনাটা পরিষ্কারভাবে বুঝতে পারছি আমরা তাতে কিন্তু ইনভলভ হই না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যখন আমরা ঘটনাটাকে পারসিভ করছি তখন দেখছি যে অ্যাকচুয়ালি হয়তো এতটাই অ্যাগ্রেসিভ হয়ে গেছে মানে পাবলিক, যে হয়তো চোরটাকে মেরে ফেলতে পারে। তখন আমাদের বুঝতে হচ্ছে যে কোন জায়গায় অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করতে হবে, ছাড়িয়ে দিয়ে ওকে হয়তো প্রাণ বাঁচিয়ে ওকে হয়তো আমরা পুলিশের হাতে তুলে দিতে পারি। তাহলে এই যে জায়গাটা এবং কতজন মানুষ এই কাজটা করতে পারে, এমন যদি হয় যে আমি একা দাঁড়িয়ে আছি, আবার এমন হতে পারে যে অনেক লোক আছে প্রত্যেকেই এগোচ্ছে, তখন আমিও এগোই, আবার এমনও হতে পারে যে অনেক লোক চলে গেছে, ওখানে আর আমার দরকার নেই, আমি বেরিয়ে যাচ্ছি। তাহলে এই সাইকোলজিটা যে কখন আমরা হেল্পারকে হেল্প করবো, সেটা অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, অ্যাকর্ডিং টু দ্য পার্সোনালিটি ডিপেন্ড করে। তাহলে এটাকে আমরা বলবো বাইস্ট্যান্ডার এফেক্ট। হ্যাঁ, তাহলে যারা দাঁড়িয়ে রয়েছে, তারা সাক্ষী, তারা কি ধরনের ডিসিশন নিচ্ছে। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা রেসপন্সিবিলিটি ডিফিউশন আমরা দেখতে পাই, যখন আমরা দেখি যে অনেক লোক রয়েছে, ঠিক আছে, যে তারা সবাই ইন্টারভেন করতে পারে, এবং আমরা সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেদের নামের জন্য করছি বা নাম ধাম বলছি তেমনটাও নয়, সেখানে আমরা একত্রিত ভাবে হয়তো তাকে হেল্প করে দিই, বা হয়তো দেখলাম যে কেউ একজন এমন ভাবে গেল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে আমরা একটু হেল্প করে দিয়ে আসছি। মানে সেটা হয়তো অ্যাক্সিডেন্ট বলতে আমি কিন্তু মানে মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট বলছি না, মানে কেউ হয়তো কারোকে আঘাত করে চলে গেল বা কিছু, এরকম কোনো ক্রিমিনাল, বা ধর একটা চোর কিছু জিনিস নিতে গিয়ে এমন ভাবে ছুরিটা চালালো, তার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, মানে যার থেকে জিনিসটা নিয়ে গেল, তাহলে সেইখানে কতটা আমরা রেসপন্সিবিলিটি নেব সেটা ডিপেন্ড করছে। এবার আমরা যেটা দেখছি সেটা এখানে একটা ডি ইন্ডিভিজুয়ালাইজেশনের ব্যাপার থাকছে। সেটা কিরকম, এখানে অনেক স্টাডি এক্সাম্পল রয়েছে, দেখবি একটু নিজেরা যদি মনে রাখতে পারিস যেটুকু সেটুকু করবি। ডি ইন্ডিভিজুয়ালাইজেশন মানে কি, অনেক ক্ষেত্রে আমরা দেখছি ধর ব্যাংক ডাকাতি করছে, মুখে একটা কালো কাপড় বাঁধা রয়েছে, কিংবা চোখটা একটা এমন সানগ্লাসে ঢাকা রয়েছে যাকে চিনতে পরে অসুবিধা হচ্ছে। তাহলে যখন মানুষ এমন কোনো কাজ করছে, অ্যানোনিমিটির সাহায্য নিচ্ছে, যে সে জানছে যে এটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল কাজ সে করছে না, সে অদ্ভুত একটা অ্যাগ্রেশন শো করছে, এবং যেটা অবভিয়াসলি সেটা অন্য কেউ দেখলে তাকে সেটা ইনহিবিট করবে, কাজটা তাকে করতে দেবে না, এমন কোনো কাজ বা ব্যবহার সে করছে, তখনই সেই ব্যক্তি কিন্তু ডি ইন্ডিভিজুয়ালাইজেশনের মধ্যে দিয়ে যায়, মানে তাকে যাতে সবাই চিনতে না পারে, পরে যাতে চেনা না যায়, এই জন্য। এবার যাতে দেখা যাচ্ছে ইয়াং অ্যাটাকার যারা, তারা ইউজুয়ালি দেখা যাচ্ছে যে একা কিন্তু অ্যাটাক করতে আসছে না, তাদের একটা গ্রুপ থাকছে। তাহলে এবার এখানে যেহেতু গ্রুপে আমরা দেখছি যে কেউ অ্যাটাক করছে, তাহলে সেই গ্রুপটার মধ্যে আমরা কিন্তু সেখানে সোশ্যাল ফেসিলিটেশনকে দেখতে পাচ্ছি। যেমন কিরকম ভাবে দেখতে পাচ্ছি না, একজন হয়তো আরেকজনকে হেল্প করছে, তাহলে ওই গ্রুপটা একত্রিত ভাবে কিন্তু কাজটা করছে, এবং ফেসিলিটেশনটা হয়তো জ্যাজংকের কনসেপ্ট, কিন্তু ফেসিলিটেশনটাকে আমরা কিভাবে বলবো, মানে এক্ষেত্রে ফেসিলিটেশনটা মানে নেগেটিভ কাজ করার ক্ষেত্রে ফেসিলিটেট করছি। হ্যাঁ, মানে ভালো কাজে গ্রুপ ফেসিলিটেশন আমরা জানি যে একটা কাজ করছি সবাই মিলে করছি, কিন্তু এটা নেগেটিভ কাজের মানে এই ধরনের ক্রাইমের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। তাহলে এবার আমরা বলছি যে একটা মানুষের পারফরমেন্সটা ওয়েল লার্ন টাস্কের ক্ষেত্রে এনহ্যান্স করছে তার হাইটেন্ড অ্যারাউজাল, মানে যেটা খুব ভালো সে জানে, কজড বাই দ্য প্রেজেন্স অফ আদার্স, এবং সে জানে যে কিভাবে ধর একজন একটা অপরাধ করতে সে খুব ভালোভাবে জানে, সে সেটা করে প্র্যাকটিস, সে যখন বাকিদের সঙ্গে নিয়ে যাচ্ছে, যাকে আমরা মোটামুটি ভাবে এই কাজের নেতা বলতে পারি, তাহলে সে কিন্তু অন্যদের প্রেজেন্সে অ্যারাউজড থাকছে আরো বেশি, এই কাজটা তাকে করে দেখাতে হবে। এরপরে আমরা যেটা দেখছি যে ফার্স্ট্রেশন অ্যাগ্রেশন একটা হাইপোথেসিস কাজ করছে, যেখানে আমরা বলছি যে একটা মানুষ কিছু একটা গোল পেতে গিয়ে আটকে গেছে, হ্যাঁ, এবং সেটা তাকে ট্রিগার করছে ক্রমশ তার কিছু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করা, যেখান থেকে সে কিন্তু অ্যাকচুয়ালি পোটেনশিয়ালি ভিক্টিমাইজড হচ্ছে। হ্যাঁ, মানে যে মানুষ ধর তার অন্যান্য মানুষের মতো তারও কিছু চাওয়া পাওয়া রয়েছে, সে কিছুই পাচ্ছে না, তখন কিন্তু তার মধ্যে কিছু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আসছে, করার একটা টেন্ডেন্সি আসছে, ফ্রাস্ট্রেশন। এবং এই আরেকটা ফ্যাক্টর যেটা আমাদের অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারকে রিলেট করে, সেটা হচ্ছে অ্যাগ্রেশন। যে অ্যাগ্রেশনটা কিছু সিচুয়েশনাল কিউজ পেলে তারা সেটাকে বিহেভিয়ারালি ম্যানিফেস্ট করে। তার মানে সবসময় একটা ক্রিমিনাল যে ক্রাইম করেই যাবে সেটা কিন্তু নয়, তার মানে তার সিচুয়েশনাল কিউজ থাকতে হবে, তার প্রয়োজনটা কিরকম সেটা থাকতে হবে, তাহলে এই সমস্ত ভেরিয়েবলস গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এক্ষেত্রে আমরা যেটা বলছি যে যেমন ধর কেউ বললাম যে মুখ ঢাকা দিয়ে আসছে, কারো কারো ক্ষেত্রে সোশ্যাল ফেসিলিটেশন হচ্ছে, এগুলোকে আমরা প্রক্সিমাল ভেরিয়েবলস বলবো, যেগুলো হচ্ছে ক্লোজ ইন টাইম টু দ্য ইভেন্ট, মানে ঘটনার সময় সে করছে, মানে দলে থাকছে, মুখ চাপা দিচ্ছে, এটা কিন্তু সে সারা জীবন করে থাকছে না, যখন সে ক্রাইমটা করছে তখন সে সেটা করছে। আর এছাড়াও কিছু ফ্যাক্টরস রয়েছে যেগুলোকে আমরা ডিজিটাল ফ্যাক্টরস বলছি,
যেগুলো কিন্তু রিলেটিভ টু দ্য ইভেন্ট, মানে যেটা কিন্তু কম্পারেটিভলি রিলেটিভ। এবার পার্সোনাল রেসপন্সিবিলিটি থাকছে একটা অ্যান্টি সোশ্যাল অ্যাক্ট করার পেছনে। প্রত্যেকটা মানুষ সে নিজে দায় নিয়ে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার করছে এবং সে বিভিন্ন ফ্যাক্টরস জানে। সিচুয়েশনাল এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অবশ্যই এখানে আমাদের এই ক্রাইমটাকে এক্সপ্লেন করতে কিন্তু প্রয়োজন পড়ে, মানে সিচুয়েশনাল অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনাল। এবার আমরা দেখবো যে কোন অরিজিন থেকে এই ক্রিমিনাল বিহেভিয়ারটা আসছে, কেন। আমরা তো অনেকেই রয়েছে, আমাদের মধ্যে তো সবার মধ্যে ম্যাক্সিমাম লোকের মধ্যে এই ধরনের ক্রিমিনাল বিহেভিয়ার করার টেন্ডেন্সি নেই। তাহলে যাদের মধ্যে আছে কেন হচ্ছে? জেনেটিক্স থেকে হতে পারে, ফিজিওলজি থেকে হতে পারে, নিউরাল ফাংশনিং থেকে হতে পারে, বায়োকেমিস্ট্রি থেকে হতে পারে। তাহলে আমরা যদি প্রথমে জেনেটিক্স কে দেখি, তাহলে দেখবো প্রথমে যেটা হচ্ছে যে টেস্টোস্টেরনের চেঞ্জের জন্য হতে পারে। একটা বলা হয়েছে যে কারোর ক্ষেত্রে XY ক্রোমোজোম লক্ষ্য করা যায়। এবার সেটাকে খুব বেশি রকম রিসার্চ করে আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না যে সত্যি একটা Y ক্রোমোজোম এক্সট্রা থাকছে সমস্ত ক্রিমিনালদের, সেটা এখনো অতটা বলা যায় না, তবে এটা একটা রিসার্চের জায়গায় রয়েছে। এছাড়া কিছু বায়োলজিক্যাল ডেফিসিট রয়েছে। জন্ম পূর্ববর্তী কিছু ফিটাস ডেভেলপমেন্টের ফেজে কিছু সমস্যা মূলক সময় রয়েছে, যেখানে তার ইম্পালসিভনেস বেশি হয়েছে, হাইপার অ্যাক্টিভ ছিল, বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের সোর্স কিন্তু সেই জায়গাটাতে থাকতে পারে। তাহলে এটা আমরা বায়োলজিক্যাল জায়গাটা পড়ছি। এবার আমরা সোশিওলজিক্যাল জায়গা যদি দেখি, তাহলে হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস। যেমন আমরা দেখতে পাবো যে খুব মানে অ্যাকচুয়ালি সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা কেন হয়, মানে যাদের প্রচুর টাকা পয়সা আছে তারা অন্য টাইপের ক্রাইমে গেলেও সাধারণত তারা টাকা পয়সার এই জাতীয় ক্রাইমে আসবে না, মানে চুরি ছিনতাই এগুলোতে তারা আসবে না। এগুলো ডিটারমাইন করছে তাদের এডুকেশন, তাদের অকুপেশন, তাদের ইনকাম, নেবারহুড ক্যারেক্টারিস্টিক্স, এইগুলোর উপরে তারা কোথায় থাকে এগুলো। আরেকটা জিনিস যেটা হচ্ছে একটা আনডিউ স্ট্রেন। একটা মানুষের মধ্যে যদি প্রচন্ড চাপ থাকে, তার মধ্যে ফ্রাস্ট্রেশন থাকছে, সে এক্সপেরিয়েন্স করছে, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল সোশ্যাল স্ট্রাকচারের, মানে সোশ্যাল ইনইকুয়ালিটি, যেটা পভার্টি, যেটা সে মানতে পারছে না যে কেন আমি পাবো না, এই জায়গাটা তার মধ্যে তৈরি হচ্ছে। আরেকটা হচ্ছে কি গুডস অ্যান্ড সোশ্যাল প্রেস্টিজ, সে কিছু জিনিস এবং কিছু সোশ্যাল প্রেস্টিজ পেতে চায়, এমন মানসিকতা রয়েছে। হেডোনিস্টিক, হস্টাইল, ডিস্ট্রাকটিভ, লো ক্লাস কালচার, এইগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল থিওরি বলছে এই ধরনের লোকেদের বেশি প্রোননেস থাকছে। আর ড্রাগ ইউজ করছে, গ্যাং অ্যাফিলিয়েশন চাইছে, থেফটের সাথে এনগেজ তারা, মানে এই ধরনের, মানে এই গ্রুপটাই বিলং করে। সেই রকম লোকজনের ক্ষেত্রে আমরা সোশ্যালি বলতে পারি, সোশিওলজিক্যাল থিওরি দিয়ে, যে এরা বেশি প্রো টু ক্রাইম। এরপরে আমরা সোশ্যাল সাইকোলজিক্যাল থিওরিস্টের জায়গা থেকে বলতে পারবো যে কিছু ডিসপোজিশনাল এবং সিচুয়েশনাল ফ্যাক্টর আছে। হোক বলছেন সোশ্যাল ইকোলজিক্যাল মডেল দিয়ে, যে সেটা এক্সপ্লেন করছে ক্রাইমকে অ্যাজ এ ফাংশন অফ ইন্টারাকশন এবং মাল্টিপল ফোর্সেস অপারেটিং অ্যাট দ্য লেভেল অফ ইন্ডিভিজুয়াল, মানে আমাদের মধ্যে মাল্টিপল ফোর্স ইন্টারাক্ট করে আর কি, হ্যাঁ, মানে অপারেট করে আমাদেরকে। সেগুলো কিভাবে অপারেট করছে এবং তাদের ইমিডিয়েট সোশ্যাল এনভায়রনমেন্ট, আমি কোন সোশ্যাল এনভায়রনমেন্টে দাঁড়িয়ে সেই ফোর্স গুলোকে নিচ্ছি, এবং মোর ডিস্টাল ফ্যাক্টরস উইদিন দ্য লার্জার সোশ্যাল এনভায়রনমেন্ট। ডিস্টাল ফ্যাক্টরস কোনগুলোকে বললাম, যেগুলো আমাদের কম্পারেটিভলি রিলেটিভ, ঠিক আছে। তাহলে সেই ফ্যাক্টর গুলো কতটা পরিমাণে জড়িয়ে পড়ছে। তাহলে এখানের মধ্যে আবার বলা যেতে পারে বান্দুরাজ সোশ্যাল লার্নিং থিওরি, মানে দেখে শেখা, সেই জায়গাটা। ক্রিমিনাল অ্যাক্টিভিটি এখানে হচ্ছে লার্নড বিহেভিয়ার, যেটা ডেভেলপ করছেন একজন ব্যক্তি ইন্টারাকশন করে বা এক্সপেরিয়েন্স করে তার সোশ্যাল এনভায়রনমেন্ট, মানে সে বাড়িতে দেখতে পারে, সে তার পাড়ায় দেখতে পারে, তার পিয়ার গ্রুপে দেখতে পারে, তাহলে সেইভাবে সে সেটাকে সোশ্যাল লার্নিং এর মাধ্যমে নিয়ে আসছে। আরেকটা হচ্ছে অবজার্ভিং এন্ড ইমিটেটিং ক্রিমিনাল বিহেভিয়ার অফ আদার্স, যেটা আমরা বললাম যে রিসিভ করছে পজিটিভ কনসিকুয়েন্স, সে দেখছে কি যে চুরি করে নিয়ে সেই জিনিসটার মালিক হয়ে গেল, তাহলে এইটা তার কাছে মনে হচ্ছে একটা পজিটিভ কনসিকুয়েন্স, যে ক্রিমিনাল বিহেভিয়ারে জয়েন করাই যায়, তাহলে আমার যেটা প্রয়োজন সেটা আমি এভাবে জোগাড় করে নিতে পারি। এবং সেই কাজটাতে যদি পিয়ার অ্যাপ্রুভাল পায় সে, হ্যাঁ, যে বাহ তুই এটা পেয়ে গেছিস, খুব ভালো, তো এটা তো ছিল। যেমন ধর ছোটবেলায় অনেকে দেখা যায়, কিছু কিছু স্কুলে এটা শুনেছি যে পেন অন্যের পেন সে চুরি করে নিচ্ছে, একটা বাচ্চা, তাহলে নিচ্ছে এবং সে মনে করছে যে আমি এটা দিয়ে লিখছি, বাকি বন্ধুরা বলছে বাহ তোর পেনটা তো সুন্দর, সে ভাবছে এই এই অ্যাফিলিয়েশনটাই, অ্যাপ্রুভালটাই আমার দরকার। তাহলে এটা তার নেচার, এবং সে এফেক্টিভলি ডিজায়ার্ড আউটকামস চাইছে, সে যা চাইছে সেটা সে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে। তাহলে সেলফ অ্যাপ্লিকেসিটা এখানে অ্যান্টি সোশ্যাল মিনস এর দিকে চলে যাচ্ছে, একজনের এমটা তাকে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার করতে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার জেনারেল পার্সোনালিটি এবং সোশ্যাল সাইকোলজিক্যাল মডেল অফ ক্রিমিনাল বিহেভিয়ার, এই জিনিসটা অ্যান্ড্রিউস এবং বোনটা 2010 সালে তারা তৈরি করলেন, এবং তারা বলছেন কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে একটা ছেলে বা মেয়ের জীবনে, যেখান থেকে আমরা বলতে পারি যে তার মধ্যে এই জাতীয়
আচরণ আসবে তার মধ্যে প্রথম হচ্ছে আর্লি এজ অফ কনসেপ্ট অফ অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, তার মানে খুব ছোটবেলায় এলো কিনা টেম্পারামেন্টাল পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স, অ্যাটিটিউড, ভ্যালুস, বিলিফস, প্রো ক্রিমিনাল পিয়ার্স অ্যান্ড আইসোলেটেড ফ্রম নন ক্রিমিনাল অ্যাসোসিয়েটস, তার মানে যারা নন ক্রিমিনাল তাদের সঙ্গ বর্জন করা, নেগেটিভ প্যারেন্টিং, ফ্যামিলি এক্সপেরিয়েন্স, লো লেভেল অফ স্কুল অ্যান্ড ভোকেশনাল অ্যাচিভমেন্ট, পুয়ার ইউজ অফ লেজার টাইম, মানে ফাঁকা সময়টাকে খুব বাজেভাবে ব্যবহার করা এবং সেখানে কিছু প্রো সোশ্যাল লেজার টাইমকে মানে লো লেভেলে ইউজ করা, ইনভলভ করা, মানে আমরা যেটা ঠিকঠাক প্রো সোশ্যাল বিহেভিয়ার যেগুলো সেগুলো না করে আমরা পুয়ার যদি লেজার টাইমটাকে ইউজ করি, ড্রাগ অ্যালকোহল অ্যাবিউজ করি, তাহলে এই জায়গাগুলো থেকে আমাদের মধ্যে এই জাতীয় ক্রিমিনাল অ্যাক্টিভিটি আসার চান্স থাকছে। আচ্ছা, নেক্সট আমি যেটা বলছি অ্যান্টি সোশ্যাল অ্যাটিটিউডস অ্যান্ড ক্রিমিনাল বিহেভিয়ার। এখানে অ্যান্ড্রিউস অ্যান্ড বন্ডা আবার আইডেন্টিফাই করছেন যে 5টা এলিমেন্ট রয়েছে যেগুলো দিয়ে আমরা অ্যান্টি সোশ্যাল প্যাটার্ন অফ অ্যাটিটিউডকে দেখতে পাচ্ছি। কি? হাই টলারেন্স ফর ডেভিয়েন্স ইন জেনারেল। এই একটু আগে যেটা বললাম যে ডেভিয়েশনটা ভালো, কিন্তু আমরা কতটা পর্যন্ত ডাইভার্সিটিকে অ্যাকসেপ্ট করছি। মানে আমি যদি বলি যে ঠিক আছে অন্য জিনিস চুরি করে নিয়ে এসছে, ঠিক আছে ওর মনে হয়েছে ও নিয়ে এসছে, এটা নয়, তাহলে আমি কোন লেভেল অব্দি আমি তার ডেভিয়েশনটাকে টলার করবো সেটার একটা নিয়ম নীতি রয়েছে, ঠিক আছে? তাহলে সেই টলারেন্সটা, তারপর হচ্ছে রিজেকশন অফ দ্য ভ্যালিডিটি অফ লিগাল অথরিটি অ্যান্ড ইনস্টিটিউশনস, তার মানে আমরা যে আইন কানুন এগুলোকে যদি আমরা বলি যাও ওগুলো কি আর এসে গেল, তাহলে তার ভ্যালিডিটিটাকে যদি আমরা প্রশ্ন করি, কগনিটিভ ডিস্টরশনস যদি থাকে, মানে আমাদের রেশনালাইজেশন ডিনায়ালে কিছু প্রবলেম রয়েছে যেটা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারকে রিলেট করে, ইন্টারপ্রিটেশন অফ এ ওয়াইড রেঞ্জ অফ এনভায়রনমেন্টাল স্টিমিউলি অ্যাজ এ রিজন ফর অ্যাঙ্গার, তার মানে নিজের রাগের জন্য বাইরের বাহ্যিক ঘটনাগুলোকে নিজের মতন করে সাজিয়ে নেওয়া, আর স্টাইল অফ থিঙ্কিং দ্যাট ইজ জেনারেলি অ্যান্টি সোশ্যাল। চিন্তা ভাবনা যেগুলো করছি সেগুলোই হয়তো অ্যান্টি সোশ্যালের মতন আমরা যারা করছি তাদের এই অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার গুলো হওয়ার টেন্ডেন্সি থাকছে। এরপরে হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাটিটিউডস, ভ্যালুস অ্যান্ড বিলিফস once stabilized have been shown to be among the strongest predictors of criminal behavior। তার মানে এই অ্যাটিটিউড ভ্যালুগুলো যাদের মধ্যে ছোটবেলায় আমরা দেখতে পাবো তাদেরকে আমরা ধরেই নেব যে তাদের কিন্তু আগামী দিনে তারা ক্রিমিনাল বিহেভিয়ার করতে পারে, মানে হাই চান্স থাকবে। এবং সেক্ষেত্রে সেটা আমরা সোশ্যাল ক্লাস, পার্সোনাল স্ট্রেস এগুলো ছাড়াও, হ্যাঁ, ফ্যামিলি প্যারেন্টিং ছাড়াও তাদের অ্যাটিটিউড ভ্যালুস এগুলোকে দেখে আমরা খুব বেশি রকম ভাবে বুঝতে পারবো ছোটবেলা থেকেই যে এর মধ্যে কি ধরনের আচরণ করার সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপরে যেটা বলছে অ্যান্টি সোশ্যাল পিয়ার গ্রুপ অ্যান্ড ক্রিমিনাল বিহেভিয়ার, তাহলে এখানে বলছে যে বিহেভিয়ার পার্টিকুলারলি এমন অ্যাডোলেসেন্স, কারণ এই সময়টাকে আমরা খুব বেশি রকম ভাবে দেখবো কারণ পিয়ার গ্রুপ আর ক্রিমিনাল বিহেভিয়ারটা রিলেট করে। এখানে আমরা বলছি যে ক্যাজুয়াল অ্যান্ড টাইম লিমিটেড অ্যাসোসিয়েশন উইথ ডেলিনকোয়েন্ট পিয়ার্স, তার মানে যারা ডেলিনকোয়েন্ট, মানে ডেলিনকোয়েন্ট কথাটার মানে হচ্ছে শিশু অপরাধী যারা, হ্যাঁ, 18 নিচে, তাহলে তাদের সঙ্গে সেই বয়সী বাচ্চারা কতটা সময় থাকছে এবং কতটা সময় সেই ডেলিনকোয়েন্ট পিয়ারদের সঙ্গে তারা সময় ব্যয় করছে, এবং ক্লিয়ারলি ইনডক্ট্রিনেটেড লং টার্ম অ্যাফিলিয়েশন উইথ আদার অ্যান্টি সোশ্যাল ইউথস, এবং সঙ্গে সঙ্গে তারা স্ট্রিট গ্যাং, মানে ধর রাস্তায় একটা গ্যাং, হ্যাঁ, যারা হয়তো বিভিন্ন রকমের মাদক সেবন করছে বা কিছু, তাদের সঙ্গে কতটা সময় তারা ব্যয় করছে, তার মানে এটা হচ্ছে অ্যাসোসিয়েশনটা কতটা রয়েছে। এবার অ্যাডোলেসেন্স এর লিমিটেড ইন্ডিভিজুয়ালস, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার ইজ লিমিটেড, তাহলে অ্যাডোলেসেন্স যদি লিমিটেড ইন্ডিভিজুয়ালস থাকে তাহলে সেখানে বিহেভিয়ার লিমিটেড হচ্ছে 3 ইয়ার্স এর মধ্যে, এবং ফ্রম দ্য অ্যাসোসিয়েশন উইথ ডেলিনকোয়েন্ট পিয়ার্স, যত যে ডেলিনকোয়েন্টদের সঙ্গে বেশি মিশবে সেক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এই একই রকম তার ম্যানিফেস্টেশন আসবে। কিন্তু আমরা বলবো যে মেয়েরা কম্পারেটিভলি মাইল্ড নেচার বা নন ভায়োলেন্টের ক্ষেত্রে একটু বেশি করে, আর ভায়োলেন্ট ক্রাইমটা একটু ছেলেরা বেশি করে, এটা দেখা গেছে মানে ইয়েতে স্টাডিতে। আচ্ছা, তারপরে হচ্ছে লাইফ কোর্স পারসিস্টেন্ট গ্রুপ। এখানে ইনফ্লুয়েন্স হচ্ছে ডেলিনকোয়েন্ট পিয়ার গ্রুপ ফলোজ আ মোর লেন্থি অ্যান্ড কমপ্লেক্স ডেভেলপমেন্টাল পাথওয়ে, মানে একটা ধর কোনো একটা সময় যেটাকে আমরা বলছি যে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা যেমন স্ট্রেস এবং স্টর্মের সময়, তাহলে সেই সময়টায় যদি বা ধর কোনো ক্রাইসিস, সেই সময়টায় যারা সঙ্গ দিচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়াটা একটু কঠিন হয়, তাহলে সেইটা এবং লং টাইমে হয়তো যার সঙ্গে থাকছি তাকে ছেড়ে চলে যাওয়াটা কঠিন হয়। এবার সেই ব্যক্তি যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে তখন সেটা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই কিন্তু তার ইম্প্যাক্টটা অনেক বেশি পড়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়, ঠিক আছে? আমি আজকে এইটুকুনি বলছি কারণ যেহেতু আজকে ডাইভার্সিটি করিয়েছি, এখন মাথায় নেওয়াটা মুশকিল হয়ে যাবে, তো এইটুকুনি থাকুক। আমি দেখছি যদি কালকে হয়, না হলে আমি মানডে এই দুটো একসাথে করে করিয়ে দেবো। মানডে আমি 3:30 থেকেই ক্লাসটা রাখবো, 3:30 থেকে এরকম ধর 5টা অব্দি হলে
হোপফুলি হয়ে যাবে। হ্যাঁ, কারণ ওয়ার্ডটা অত ইম্পর্টেন্ট কিছু থাকবে না, তবু বোঝানোর এই জায়গাটা একটু হতে পারে, এটা একটু হলেও ক্লিনিক্যালের দিকে যাবে। তো সেই জন্য আর নিজেরা একটু ভালো করে পড়তে থাকিস। মানডেতে আমি চেষ্টা করছি ওই দুটো করার, তারপরে যদি অবশ্য আমাকে ইউনিভার্সিটি যেতে বললো একদিন, দেখছি যদি সোম মঙ্গল না গিয়ে বুধবারে গেলে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি সোম মঙ্গলে তোদের মঙ্গলবারের মধ্যে আশা করছি সিলেবাস কমপ্লিট করে দিতে পারবো, বা ম্যাক্স টু ম্যাক্স আর একটা দিন লাগতে পারে। ঠিক আছে। আর ইন্টারনাল নিয়ে যেগুলো যেরকম পড়ানো হয়েছে, যেরকম তোরা তো দিয়েছিস ইজি প্রশ্ন সেরকমই থাকে, 5টা থেকে একটা লিখতে হবে। তো ওইভাবেই নিজেদের রেডি কর। আর তার থেকেও বড় তো পরের পরীক্ষাটার জন্য সেটা, আর প্রত্যেকটা প্র্যাকটিক্যাল কিন্তু আছে, সব থিওরি আছে এবারে সিলেবাসে। তো প্র্যাকটিক্যাল গুলো সবকটা নিজেরা খেয়াল করে সই করাবি নিজেদের দায়িত্ব নিয়ে, এমন যেন না হয় যে আমাদের মিস হতেই পারে। ঠিক আছে। তো সেটা একটু নিজেরা, 4 জনের হয়েই আমি কথাটা বললাম যে সবাই কিন্তু নিজের খাতা নিজে দেখে নিবি, এবং কোর্স সেন্টারে চলে গেলাম এটা করবি না, আগেই দেখে নিবি যে সব সইটই আছে। ঠিক আছে। আর কারো কিছু বলার আছে আজকে, নাকি লিভ করবো? দেবপ্রিয়া, সোমবারের পর কি আরো কোনোদিনও ক্লাস হবে, নাকি সোমবার হলেই হয়ে যাবে বটানি? না ম্যাম, সোমবারের পর কোথায় ক্লাস দেবে থিওরির জন্য? কারণ মানে এইচওডি স্যারের ক্লাস আছে, মনে হয় উনিও নেই। আচ্ছা ঠিক আছে। উনি এখনো বলেননি, কিন্তু স্যার বলছেন যে যেহেতু 6 তারিখে ইন্টারনাল, ওই জন্য থিওরির জন্য কিছু কিছু এগিয়ে রাখবে। আর ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেরকম করে দেওয়া যায়। ঠিক আছে। হ্যাঁ ম্যাম। তোরা হয়তো তোদের ব্যাচটা হয়তো কলেজটা মানে জুলাইতেও স্টার্ট হলেও একটুখানি ক্লাস পাবি, কারণ সেম 6 হলে একটুখানি ক্লাস পাওয়ার কথা। সেম 4 হবে, তো সেম 4 মানে জুলাইয়ের শেষের আগে হবে না হোপফুলি। ঠিক আছে। তা আমারটা যেহেতু অনলাইনে করা যায় আমি সেটাই করছি, দেখে নিই যতটা করা সম্ভব। ঠিক আছে, তাহলে বেরিয়ে গেলাম। হ্যাঁ, যদি মনে হয় ক্লাসটা করে দিয়ে আসি এত গরমে, তাহলে সে বলবি। ঠিক আছে। আর যারা পারবি না জয়েন করতে হবে না, ওইরকম ভাবে মানে খুব অসুবিধা হচ্ছে এরকম ভাবে জয়েন করছিস, মানে আমি ক্লাস অ্যাপার্ট ফ্রম ক্লাস বলছি, কারণ এটা একটা সিকিউরিটির জন্য বললাম কথাটা। আমরা সবসময় বলবো স্টুডেন্ট ক্লাসে থাকা দরকারি, কিন্তু আজকে এটা দেখলাম যে সৌভিকও বাইরে, দেবপ্রিয়াও বাইরে, তো সেই জন্য আমি বলে দিলাম যে অ্যাওয়্যার হওয়ার জন্য। এবার যদি তোরা মনে করিস না আমরা বাসে উঠে গেছি আমাদের অসুবিধা নেই, সেটা তোদের তোদের বুঝে তোদের করতে বলছি আমরা। হ্যাঁ ঠিক আছে, লিভ করলাম তাহলে। পেডিগ্রি